নমস্কার, শুভ সন্ধ্যা। ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস এর পক্ষ থেকে আমরা হেলেন কেলারের জন্ম মাস অর্থাৎ জুন মাস জুড়ে হেলেন কেলার্স মান্থ উদযাপন করছি। আজকে হেলেন কেলার্স মান্থের দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় রবিবার। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমরা একটি বিতর্ক সভার আহ্বান করেছি, যার শিরোনাম বিরোধীকে বলতে দাও। আমাদের এই বিতর্ক সভার যে প্রস্তাবটি গৃহীত হয়েছে সেটি এইরকম: প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকার আন্দোলনের পক্ষে ক্ষতিকর। ইংরেজিতে participation of people with disabilities in politics is detrimental to the disability rights movement. আমি আমাদের আজকের এই বিতর্ক সভার যিনি সভাপতি তাকে প্রথমে পরিচিত করাতে চাইবো। তাকে এখানে অনেকেই আমরা চিনি, অধ্যাপক তরুণ দাস। আচ্ছা, আমি একটু অনুরোধ করবো যে আপনাদের মাইক্রোফোন গুলো কাইন্ডলি বন্ধ করবেন। অধ্যাপক তরুণ দাস। তরুণদা আমাদের এখানে অনেকের কাছেই পরিচিত নাম। তরুণদা বর্তমানে নরসিংহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। শুধু অধ্যাপনাই নয়, তার সাথে সাথে তিনি বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত। এছাড়া প্রতিবন্ধী অধিকার আন্দোলনকেও তিনি খুব কাছ থেকে দেখেছেন। আমাদের একবারের বলাতেই তিনি আজকের এই সভার সভাপতিত্ব করতে রাজি হয়েছেন। আমি তরুণদাকে ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাই। এই বিতর্ক সভায় আমরা দুজন অতিথি বক্তাকে পেয়েছি, যারা আমাদের এই বিতর্ক সভার মূল যারা বক্তা, অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলার পরে তাদের বক্তব্য পেশ করবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমরা এই বিষয়টিকে, অর্থাৎ প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের রাজনীতিতে অংশগ্রহণকে ঘিরে সমাজে যে প্রচলিত ধারণা রয়েছে তার মধ্যে কতখানি বিশ্বাস আর কতখানি যুক্তি রয়েছে তার একটি তুলাদণ্ডে তাকে ওজন করে দেখবার সুযোগ পাবো আমাদের এই দুজন অতিথি বক্তার বক্তব্যের মাধ্যমে। আমাদের প্রথম অতিথি বক্তা শ্রী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রদা আমাদের এখানে অনেকেরই শিক্ষক। ইন্দ্রদা বর্তমানে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির শিক্ষক। ইন্দ্রদাকে আমি ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের দ্বিতীয় অতিথি বক্তা শ্রী স্বপন সরকার। স্বপনদা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের একজন কর্মী এবং এছাড়াও স্বপনদা কৃষ্ণনগর স্থিত হেলেন কেলার স্মৃতিবিদ্যা মন্দিরের একজন শিক্ষক। স্বপনদাকে আমি স্বাগত জানাচ্ছি। ইন্দ্রদা আজকে এই সভার প্রস্তাবকে সমর্থন করে তার বক্তব্য রাখবেন এবং স্বপনদা এই প্রস্তাবের বিপক্ষে তার বক্তব্য রাখবেন। মূল সভায় প্রবেশ করবার আগে আজকের এই সভার যে প্রস্তাব সেই বিষয়ে আমাদের ফোরামের পক্ষ থেকে কিছু প্রাথমিক কথা বলবার জন্য আমি এই বিতর্ক সভার অন্যতম আহ্বায়ক বিবেককে অনুরোধ করছি কিছু বলবার জন্য। এবার কিন্তু ডান করলে এবার চলবে। হ্যালো দেখুন, হ্যালো, শোনা যাচ্ছে বিবেক? আচ্ছা। হেলেন কেলার মান্থ এর দ্বিতীয় পর্যায়ে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের এই সভায় আমরা যে প্রস্তাব রেখেছি তার সঙ্গে যুক্ত সবকিছুই রাজনীতি। রাজনীতি বলতে আমরা যা বোঝাতে চাইছি তা নির্বাচন। এই নির্বাচনে যে কর্মকাণ্ড, অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দল তাদের যে আদর্শ, তাদের মতামতের আদর্শের ওপর ভিত্তি করে যে সমস্ত কর্মকাণ্ড, সেই সমস্ত কর্মকাণ্ড মিলিয়ে যে ধরনের একটা রাজনীতি, সেই রাজনীতির আমরা এখানে বোঝাতে চাইছি।
এবার আমি আসবো, আজকে আমরা এরকম একটি প্রস্তাব রাখলাম কেন? অনেক মানুষ আছেন যারা মনে করেন প্রতি রাজনীতি, কারণ তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে তাদের নিজেদের যে অধিকার, সেই অধিকারের জন্য যে তাদের লড়াই করতে হয়, যে আন্দোলন করতে হয়, সেই আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়। আবার আমাদের ফোরামের মধ্যে এমন কিছু লোক আছেন যারা মনে করেন অর্থাৎ এমন কিছু দল যারা জনগণের স্বার্থে রাজনীতি করে, কোনো সংকীর্ণ স্বার্থে রাজনীতি করে না, যদিও বর্তমানে এই দলের সংখ্যা খুবই কম। তো সেই রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যদি যুক্ত থাকা যায়, তবে প্রতিবন্ধীদের যে অধিকার আন্দোলন, সেই আন্দোলনের তো সমৃদ্ধি বাড়েই, এবং আন্দোলন করার যে অভিজ্ঞতা সেটাও বাড়ে। আর এবং আমাদের এই ফোরাম সবসময় কিন্তু রাজনীতিতে অংশগ্রহণের প্রসঙ্গে সদর্থক মনোভাব ধরে হয়েছিল, এটা কেমন দেখো সেই দ্বিধা চোখের প্রতিবন্ধী। অন্য আওয়াজ আসছে। আজকের যে সভা, এই সভায় যারা বক্তৃতা দেবেন তাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমরা এইরকম এবং মতভেদের অবসান ঘটাতে পারবো। কেউ কি রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত, এইরকম ঘড়ি উঠবে 5 মিনিট দাও, 4 ঘড়ি দেখে আচ্ছা, বিবেকের বক্তব্য আমরা শুনলাম। আমি বিতর্ক সভার শুরুতে সভাপতির কাছে আজকের এই সভার দায়িত্বভার অর্পণ করার আগে কয়েকটি বিষয় একটু সবাইকে কয়েকটি বিষয় সম্পর্কে একটু সচেতন করতে চাই। প্রথমত, আমাদের এই বিতর্ক সভা চালাতে খুব অসুবিধে হবে যদি আমরা মাইক্রোফোনগুলো অন করে রাখি, কারণ বিভিন্ন ধরনের শব্দ এখানে আসছে, সেটা কিন্তু কথা বলতে এবং শুনতে খুবই সমস্যা তৈরি করছে। সুতরাং বক্তা এবং সভাপতির অনুমতিক্রমে যারা আমাদের ভলান্টিয়ার আছে তাদের মাইক্রোফোন ছাড়া আপনারা কেউ মাইক্রোফোন দয়া করে অন করবেন না। আর বিতর্ক সভার ক্ষেত্রে যে সমস্ত সাধারণ রীতিনীতি রয়েছে, যেরকম সংসদীয় ভাষা ব্যবহার করা, প্রতিপক্ষকে সরাসরি সম্বোধন না করা ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো আমরা একটু মেনটেন করবার চেষ্টা করব। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলছি। আর বিতর্কের যে সময়, বক্তব্যের সময় হচ্ছে 5 মিনিট। বিতর্ক শুরু করবার আগে, বক্তব্য শুরু করবার আগে প্রত্যেক অংশগ্রহণকারী একটু দেখে নেবেন যে আপনার অডিও এবং ভিডিও অন আছে কিনা। নিশ্চিত হবার পরে আপনার বক্তব্য শুরু করার আগে, সময় কাউন্ট করার ঠিক আগেই একটা ছোট্ট করে ঘন্টা বাজবে। তারপর আপনার বক্তব্য শুরু করবেন। 4 মিনিটের মাথায় একটি ওয়ার্নিং বাজবে এবং 5 মিনিটের পরে একটু বড় করে ঘন্টা বাজবে, এবং 5 মিনিটের মধ্যেই আপনার বক্তব্য শেষ করতে হবে, এটাই এক্সপেক্টেড। যদিও আপনি আপনার অসম্পূর্ণ বক্তব্যটি সম্পূর্ণ করতে পারবেন, অসম্পূর্ণ বাক্যটি সম্পূর্ণ করতে পারবেন। আর এছাড়াও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সভাপতি যা বলবেন তাই হবে। আমি আজকের এই সভার সূচনা করবার জন্য, সভা পরিচালনা করবার জন্য আমাদের আজকের সভাপতি অধ্যাপক তরুণ দাকে অনুরোধ করছি।
সভার ভার গ্রহণ করার জন্য। বন্ধুগণ, ফোরামের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। হেলেন কেলারের মাসে এরকম একটা সার্থক উদ্যোগ আজকে যে ছাত্ররা নিয়েছে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি এই ধরনের উদ্যোগ তারা আরো নেবেন এবং আজকে একটা বিতর্ক, প্রদর্শনী বিতর্ক, এটা কোনো প্রতিযোগিতা নয়। এই যে বিতর্ক হচ্ছে, আমি আশা করব ভবিষ্যতে এরকম বক্তৃতা প্রতিযোগিতা বা আরো অনেক কিছু তারা নেবেন। আর হেলেন কেলারের উপর যদি ছোট ছোট প্রবন্ধ পড়ে শোনানো হয় এই প্ল্যাটফর্মে, তাহলেও আমি মনে করি সেটা উপযুক্ত হবে। যাই হোক, আপাতত আমার উপর দায়িত্ব আছে এই সভাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি প্রথমেই সুমন বেরা পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি। সুমন বেরাকে আহ্বান জানাচ্ছি পক্ষে বলার জন্য। নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তাহলে শুরু করব। তরুণদা, আমি যিশু বলছি। হ্যাঁ, আমি আপনার অনুমতিক্রমে মানে সময়টা দেখার কাজটা আমি করছি। আচ্ছা, তাহলে আমি ঘন্টাটা বাজালে তারপরে শুরু হোক, এবং হ্যাঁ। ওয়ার্নিং বেল এবং যেমন যেমন বলেছে হ্যাঁ, শুনুন। সেটা তুমি দেখো, সেটা তুমি দেখো। ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, আমার কথা শোনা যাচ্ছে কিনা দেখে নি। আমার হ্যাঁ কথা শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। নমস্কার মাননীয় সভাপতি মহাশয়। আজ এই বিতর্ক সভায় বিতর্কের জন্য যে বিষয়টি উত্থাপন করা হয়েছে, যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকার আন্দোলনের পক্ষে ক্ষতিকারক, এই বিষয়টির সাথে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি। আজ আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে প্রতিবন্ধকতা যুক্ত কোনো মানুষকে দয়া দাক্ষিণ্যের দৃষ্টিতে দেখা হয়, অবহেলার চোখে দেখা হয়, আর 5 জনের থেকে আলাদা হিসেবে দেখা হয়, দুর্বল ও অক্ষম ভাবা হয়। খুব স্বাভাবিকভাবেই এমন একটি সমাজে প্রতিবন্ধী মানুষদের নিজেদের প্রতি হওয়া বঞ্চনার বিরুদ্ধে নিজ অধিকার অর্জনের জন্য পথে নামতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদেরকে, প্রতিবন্ধকতাযুক্ত মানুষদেরকে, যে নিজ সামাজিক অধিকার প্রতিবাদের মাধ্যমে ছিনিয়ে নিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু এই কিন্তু এই প্রতিবাদী আন্দোলনে রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে অন্তত আমি মনে করি না। বরঞ্চ প্রতিবাদী আন্দোলনে রাজনীতির ক্ষতিকর বলেই আমি মনে করি। আমরা আমাদের এই প্রতিবাদ বিভিন্ন পত্রপত্রিকায়, এমনকি নিজেরা সাংগঠনিকভাবে মাসিক বা সাপ্তাহিক পত্রিকা প্রকাশের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষার কথা, আমাদের প্রতি হওয়া বিভিন্ন সামাজিক বঞ্চনার কথা বৃহত্তর সমাজে যে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে সমাজকে ওয়াকিবহাল করতে পারি। প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে পারি এমন ভাবে, এমনকি শান্তিপূর্ণভাবে সংঘবদ্ধ হয়ে আমরা প্রতিবন্ধী ভাই বোনেরা সরকার পক্ষকে আমাদের দাবি জানাতে পারি। এর জন্য রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন পড়ে বলে অন্তত আমার মনে হয় না। বরঞ্চ রাজনীতিতে অংশগ্রহণ করলে আমাদের আন্দোলনের ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কোনো রাজনৈতিক দলের তকমা লেগে যেতে পারে। যেমন আমাদের রাজ্যের কিছু শাসক দলের নেতামন্ত্রীরা প্রতিবন্ধী সংগঠনগুলিকে সমাজতন্ত্রবাদী বলে মন্তব্য করে থাকেন। ফলে আমরা রাজ্য সরকারের কাছ থেকে যথোপযুক্ত সহায়তা থেকে বঞ্চিত হই। মূলত যেই জন্য আমাদের পথে নামা, প্রতিবন্ধী মানুষদের অধিকার রক্ষা, সেই লক্ষ্য থেকে দূরে সরে যাওয়ার সমূহ সম্ভাবনাও থাকে যদি রাজনীতিকে প্রতিবন্ধী আন্দোলনের সাথে যোগ করি। আমরা রাজনৈতিকভাবে কোনো প্রতিবাদ গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দাবি দেওয়ার ভিড়ে আমাদের অধিকার, আমাদের চাওয়া পাওয়াগুলি হারিয়ে যেতে পারে। যেমন ধরুন, কোনো রাজনৈতিক দলের সাথে যৌথভাবে আমরা অবরোধ মিছিল করলাম, সেখানে কি হবে? রাজনৈতিক এজেন্ডাগুলোর মধ্যে আমাদের যে
মূল দাবি সেগুলো হারিয়ে যাবে, আমাদের প্রতিবাদের উদ্দেশ্য বিনষ্ট হবে। এছাড়াও আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের বিভিন্নতা আছে। কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ বা পুঁজিবাদে। এই ধরনের বিভিন্নতা থাকাটাই স্বাভাবিক। একটি সমাজে বা একটি জনগোষ্ঠীতে একই মতামতের সকলে হওয়া কখনোই সম্ভব না। ফলে কি হবে, আমরা নিজেদের মূল লক্ষ্য ভুলে গিয়ে পৃথক রাজনৈতিক আদর্শের কারণে পরস্পরের প্রতি অবিশ্বাসী হয়ে পড়বো। কার্যত আমাদের একতার বিনাশ ঘটবে, আমরা পরস্পরের প্রতি অবিশ্বাসী হয়ে উঠবো। তাই আজ এই সভায় উপস্থিত সকলের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই, যাতে আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় না এসে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আমাদের প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাই। নমস্কার। সুমন, তুমি কোথায় পড়ো একটু বললে না? আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ধন্যবাদ। আচ্ছা, আমি প্রত্যেককেই অনুরোধ করব সে যেন বক্তৃতা শুরু করার আগে কোথায় কোন বিভাগে পড়ে সেইটা একটু বলে দেয়, তাহলে আমরা সবাই তার সাথে পরিচিত হতে পারব। আমি পরপর 3 জন বিপক্ষের বক্তা আছে, তাদের ক্রমান্বয়ে আমি আহ্বান জানাবো বলার জন্য। এবার বলবে বিপক্ষে সুব্রত কর্মকার। সুব্রত কর্মকার এবার বলবে বিপক্ষে। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কিছু একটু একটা ঘোষণা আছে আমার, সেটা হচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটি এবং ওয়েদার খারাপের জন্য আমি আমার ভিডিওটা বন্ধ রাখতে বাধ্য হলাম, কারণ আমাদের এখানকার যা পরিস্থিতি তাতে ভিডিওটা বন্ধ রাখাটাই মঙ্গল বলে আমি মনে করি। তো যাই হোক, উপস্থিত মাননীয় সভাপতি মহাশয় এবং অনুষ্ঠানের বিদ্বজনেরা এবং আমার বড় দাদা থেকে শুরু করে আমার ভাই সমূহ সবাই যারা উপস্থিত আছেন তাদেরকে সকলকে নমস্কার। আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2য় বর্ষের ছাত্র। আমি একটা জিনিস যেটা এখানে আমাদের সবার মুখে, যে আমাদের যে এই যে আজকের যে অনুষ্ঠানটা, তো সেই অনুষ্ঠানটার যে আসল যে উদ্দেশ্য, আসল যে এজেন্ডা, যেটা যে আমরা প্রতিবন্ধীদের রাজনীতি করাটাতে প্রতিবন্ধী যে অধিকার যে আন্দোলনগুলো আছে সেগুলো খর্ব হতে পারে বা ক্ষতি সাধন হতে পারে। কিন্তু আমার মতে এটি সম্পূর্ণ, আমি এটাকে বিপক্ষে যাচ্ছি, কারণ অনেকগুলো কারণ আছে। আজকে ভারতবর্ষের 140 কোটি দেশে সংসদীয় গণতন্ত্রে সবার ভোটাধিকারের সুযোগ আছে, সবাই আমরা ভোটাধিকার প্রয়োগ করি। একজন প্রতিবন্ধীও তার ভোটাধিকারটা প্রয়োগ করে, এবং সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যে ভোটটা দেব, অনেক প্রতিবন্ধী আছে যারা বাড়ি থেকেই বেরোতে পারে না, নিজের গৃহে বন্দী সবসময়, জেল খাটা কয়েদিদের থেকে ওদের খারাপ জীবনযাপন করতে হয়। তো আমার মতে বলে যে এই মানুষদের রাজনীতিক ছত্রছায়ায় আসাটা উচিত কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে এখনকার যা পরিস্থিতি, যে কোনো ইস্যুতে যে কোনো ব্যাপারে রাজনীতি ছাড়া এখন সবকিছুই অচল হয়ে যাচ্ছে, বা ভারতীয় সংসদীয় ব্যবস্থায় এটা একটা অন্যরকম। আর ডেমোক্রেসি বা গণতন্ত্র যেটাকে আমরা বলি, সেখানে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে। অতএব আমি মনে করি একজন ব্লাইন্ড বা একজন যে কোনো প্রতিবন্ধী ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ অবশ্যই রাজনীতি করতে পারে। এবার রাজনীতিতে গেলে অনেকে বলছে এটা ক্ষতি হতে পারে, কিন্তু না, ক্ষতি হবে না এই কারণে যে আমরা আন্দোলনগুলো যে করছি, এবার আমাদের যে বিষয়গুলো যে শোনার লোক, আমরা আমাদের যে অধিকারের জন্য আন্দোলনগুলো যাদের কাছে করতে যাচ্ছি, যে পক্ষের কাছে, এখন তো সবকিছুই যা বর্তমান পরিস্থিতিতে, তোমায় যদি আমি ভোট দিই তো তুমি আমায় দেখবে, এই ব্যাপারটা এখন হয়ে গেছে। কারণ সবকিছুতে একটা ভোটের ব্যাপার হয়ে গেছে। কেউ যদি 4টে ভোটের জন্য মানুষ 4000 টাকা খসাবে, এই পরিস্থিতিটা এখন বর্তমানে দাঁড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ভোটটাই যেহেতু শেষ কথা, সেহেতু রাজনীতিটা আমাকে বুঝতে হবে এবং রাজনীতিতে নামতে হবে।
এবং যারা রাজনীতি করে, যাদের ওই জায়গাটা আছে যে রাজনীতি করতে গেলে, এবার আমি আন্দোলনটা করছি, ভালো কথা, কিন্তু আন্দোলনটাতে যে যাদের জন্য আমি আন্দোলনটা করবো এবং কাকে দেব, আমার ওখানে ফরে যদি কেউ না থাকে, সংসদে হোক, বিধানসভায় হোক, লোকসভায় হোক, পঞ্চায়েতে হোক, যেখানেই হোক না কেন, আমার যদি ফরে কোনো লোক না থাকে এখন, তাহলে তো আমি আন্দোলনটা করে তো আমার ফলপ্রসূ হবে না। কারণ সেই অফিসার ঘোরাবেন, আজ আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, এই করে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, মানে উন্নয়নটাকে, চাকাটাকে একদম স্থগিত করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো এতে উন্নয়নটা কোনো আখেরে তো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যারা কোনো প্রতিবন্ধী সংগঠনের হতে পারে বা প্রতিবন্ধী যুক্ত কোনো মানুষ হতে পারে, সেক্ষেত্রে ওই সমস্যাগুলো যিনি কাছে থেকে ফেস করবেন, তিনি ওই সমস্যাগুলো যখন আন্দোলন করুক বা না করুক, এমনি তিনি সংসদে হোক বা বিধানসভায় হোক, তিনি সমস্যাগুলো বুঝতে পারবেন এবং সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি একটা অন্যরকম চিন্তা ভাবনা করতে পারবেন। কারণ যেহেতু যে সমস্যা সামনে থেকে বুঝতে পারেন, তার সেই সমস্যাটা অনেকটা প্রকট থাকে। এবং যারা দৃষ্টিমান হয় বা যারা কোনো প্রতিবন্ধী যুক্তটা না, আমাদের ধরে নিন আজকে দৃষ্টি নেই, ধরে নিন, তো আমাদের যদি আজকে দৃষ্টিটা যদি না নেই, কিন্তু যাদের দৃষ্টি আছে অথচ পা হাত নেই। আমরা বক্তব্য শুনলাম এবং সুব্রতর মনোগ্রাহী বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে। তরুণদা, হ্যাঁ। ওর আরো 1 মিনিট সময় ছিল, এটা ওয়ার্নিং বেল। এটা তো থেমে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো বলতে পারি, তো- আজকে সাপোজ বলছি মাইনরিটি সেল, আমি শেষ করছি। মাইনরিটি সেল বলে আমাদের একটা পৃথক বিভাগ আছে, পৃথক সংগঠন আছে, পৃথক মিনিস্টার আছেন, কিন্তু তাও কি মাইনরিটির আন্দোলন করে না? কৃষকরা কি আন্দোলন করে না? তো সেটাই হচ্ছে আমার কথা। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুব্রতকেও আমাদের ধন্যবাদ মনোগ্রাহী বক্তব্যের জন্য। আমি বক্তা অর্থাৎ সুব্রতর মতের সমর্থক বক্তা আরো একজনকে ডাকছি। তিনি সৌম্যজিৎ জানা বলছেন। হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ, বলো। সৌম্যজিৎ মন্ডল হবে এটা আর কি। ও আচ্ছা, সৌম্যজিৎ মন্ডল। আমার এখানে লেখা আছে জানা। ঠিক আছে। নমস্কার, আজকে এই আলোচনায় উপস্থিত সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের যে বিষয় সেটার মধ্যে আমি চলে যাচ্ছি। আজকের যে বিষয়, প্রতিবন্ধী যুক্ত মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী আন্দোলনের পক্ষে ক্ষতিকর, এর আমি বিপক্ষে বলার চেষ্টা করছি। প্রথমে আমরা জানতে হবে যে রাজনীতি কি। রাজনীতি হলো সমাজে একটা সীমিত সম্পদ থাকে এবং সেই সীমিত সম্পদের অধিকার গোটা সমাজ ব্যবস্থা, সমাজ গোষ্ঠী, মানুষ গোষ্ঠী, সম্প্রদায় সবার তার অধিকারী। এই সম্পদের বন্টনকেই বলা হচ্ছে রাজনীতি। এ প্রসঙ্গে হেলান বলেছেন যে একটি পুতুল নিয়ে দুটি শিশু খেলা করছে এবং একে অপর ওই খেলনাটা কাড়াকাড়ি করছে এবং তার মা এসে সেই যে বড় ভাই ছিল তাকে বলল যে তুই কিছুক্ষণ ছোট ভাইকে খেলতে দিয়ে দে কিছু সময়ের জন্য, তারপর তোর খেলা হয়ে গেলে আবার বড় ভাইকে দিয়ে দিবি। এইভাবে একটি সমাজ ব্যবস্থাতেও এইভাবে রাজনীতি মাধ্যমেই চলে সমস্ত কিছু। এবং এই সম্পদ যে সমাজে হলে
কিছু জন যে দায়িত্ব থাকবে তার অধিকারে থাকবে এবং রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে সরকার থাকবে। এবারে হচ্ছে রাজনীতি শুধু সাংগঠনিক দল নেতা বিশেষে হয় না, সমাজে যা কিছু হয় সেটা হচ্ছে রাজনীতির অংশ। এবং রাজনীতির মাধ্যমেই আমাদের যে সংবিধানের যে অধিকারগুলো বলা আছে সেগুলো সরকার বাস্তবায়িত অনেক সময় করে না। সেইগুলো আমাদের এই সাংগঠনিক দলের মাধ্যমেই আমাদের ওই অধিকারগুলো পেতে হবে। এবং সংগঠনের মাধ্যমে আমরা যেমন পেয়েছি বিভিন্ন চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন এবং ট্রেনে, এসব আগে ছিল না। এবং এই আন্দোলন না করলে রাজনীতিতে আমাদের যে অধিকারগুলো সেইগুলো সংরক্ষিত হবে না, যেমন ছিল তেমনই থেকে যাবে। এর ফলে আমাদের যেমন অসুবিধা হয় এটিএম কার্ডে, যেমন অসুবিধা হয় আরবিও নিয়ম থাকা সত্ত্বেও আমাদের এটিএম দেয় না। এইভাবে দৃষ্টিহীনরা মানে প্রতিবন্ধীদের মধ্যে যদি আমি দৃষ্টিহীন ধরি, তাদের শুধু চোখেরই সমস্যা, তো আর কোনো সমস্যা তাদের থাকে না। তার ফলে তারা আর যে অঙ্গাঙ্গিক অংশ থাকে তাদের, সেটা দিয়ে সে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারবে। এবং সমাজে যেমন অন্য সম্প্রদায়ের নাগরিক হিসেবে তারা যেমন রাজনীতি করে, তাদের যেমন সাংগঠনিক দল থাকে, যেমন মহিলাদের জন্য মহিলা যে অ্যাসোসিয়েশন থাকে এবং শ্রমিকদের জন্য যে অ্যাসোসিয়েশন থাকে, এর মাধ্যমে তারা সরকারের কাছে দাবি তুলতে থাকে। এবং আমাদের এইভাবে রাজনীতির মাধ্যমেই আমাদের যে অধিকারগুলো সরকারের কাছে এবং পার্লামেন্টে তুলতে হবে, সেখানে গৃহীত হলে আমাদের অধিকারগুলো সংরক্ষিত হবে। সকলকে আবার পুনরায় নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। আমরা এতক্ষণ অনেক বিতর্কমূলক ইস্যু নিয়ে বিপক্ষের বক্তা সুব্রত কর্মকারের বক্তব্য শুনলাম। সুব্রত কর্মকার তার বক্তব্য শুনলাম। এবার আমাদের বিপক্ষের বক্তা, তৃতীয় বক্তা সভার আর বিপক্ষের দ্বিতীয় বক্তা সৌম্যজিৎ জানা। না, তরুণদা সৌম্যজিৎই বললো এখন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সুব্রত কর্মকার বিপক্ষে। সুব্রত কর্মকার বিপক্ষে। তরুণদাস, সুব্রত কর্মকার প্রথমে বললো, তারপর সৌম্যজিৎ মন্ডল বললো, এরপরে আরেকজন। আচ্ছা, তাহলে এরপরে মৌসুমী বিশ্বাস বিপক্ষে। মৌসুমী বিশ্বাস বিপক্ষে। মৌসুমী বিশ্বাস কি আছে সভায়? মৌসুমী বিশ্বাস কি আছে সভায়? হ্যাঁ, ও আছে তরুণদা, ও বোধহয় শুনতে পাচ্ছে না বা অন করতে পারছে না। ও, তাহলে তো খুব মুশকিল। এর পরের জনকে কি ডাকবো তাহলে? বিপক্ষ থেকে তাহলে আরেকজনকে। মৌসুমী দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, মৌসুমী বিশ্বাস। হ্যাঁ, তাহলে বলে ফেল, পরিচয়টা দাও একটু। দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। বলে ফেলো, মৌসুমী বিশ্বাস, বলে ফেলো, তোমার পরিচয় দাও। এবার এবার দেখা যাচ্ছে? মাঝখানে একটু দেখা গিয়েছিল, এবার শুধু এম দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওর যদি ভিডিও অন করতে অসুবিধা হয়। হ্যাঁ, এবার তাহলে- দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা নমস্কার। যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, বলো। বিতর্ক সভায় উপস্থিত সম্মাননীয় সভাপতি মহাশয় ও মিডিয়া উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিষয় রাজনীতিতে প্রতিবন্ধীদের অংশগ্রহণে ক্ষতির প্রতিবন্ধী আন্দোলন ও প্রতিবন্ধীরা রাজনীতিতে অংশগ্রহণে ক্ষতি হবে কিনা এই বিষয়টা, এই বিষয়ে আমি বিপক্ষে বলার চেষ্টা করছি। আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন যে প্রতিবন্ধীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে তাদের অনেক ক্ষতি হতে পারে, যেমন বললেন যে তারা তারা সমাজে অবহেলিত, সবাই তাদেরকে অবহেলার চোখে দেখে। সেই জায়গা থেকে আমাকে যদি সমাজের সবার সামনে যদি আমাকে আসতে হয়, তাহলে তো আমাদের রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে, কারণ তার অনেকগুলো কারণ রয়েছে। আমি যদি শুধু প্রতিবন্ধী আন্দোলনের সাথেই যুক্ত থাকি, তাহলে শুধু প্রতিবন্ধীদের কথাই আমি চিন্তা করব, প্রতিবন্ধীরা কি করে কিভাবে উন্নয়ন করবে বা তারা কিভাবে করবে। আর আমি যদি রাজনীতির সাথে অংশগ্রহণ করি, তাহলে আমি সারা দেশের সর্বস্তরের মানুষের ভালো মন্দ, তারা কিভাবে মানুষের সাথে মেলামেশা করবে বা কিভাবে রাজনীতি বা প্রত্যেকটা মানুষ কিভাবে ভালো হয়, একে অপরের সুবিধা অসুবিধা আমরা বুঝতে মানে সক্ষম হব। এবার প্রতিবন্ধী আন্দোলনকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে এগিয়ে নিয়ে যেতে চাই আরো বৃহত্তর ভাবে, তাহলে আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক। কারণ রাজনীতিতে যারা নেতা নেত্রীরা যারা থাকেন, তাদের সহায়তা আমাদের খুবই প্রয়োজন। কারণ আমরা শুধুমাত্র প্রতিবন্ধীরা শুধুমাত্র কখনোই প্রতিবন্ধীদের উন্নয়নে সফল হতে পারবো না, কারণ আমাদের সমাজের প্রত্যেকটা প্রত্যেকের সাহায্য প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে এতে প্রতিবন্ধীদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরো উপকারী হবে। এরপরে আসছে সামাজিক ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধীরা যদি নিজেদেরকে সমাজ থেকে যদি আলাদা করে রাখি, যে আমরা প্রতিবন্ধী বলে আমরা আলাদা প্রতিবন্ধী দল করব বা প্রতিবন্ধীদের কাজে লাগবো, অন্যান্য কোনো কাজে যদি আমরা না আসি, তাহলে তো সমাজ তো আমাদেরকে আলাদা চোখেই দেখবে, তারা আলাদাভাবেই দেখবে যে ওরা প্রতিবন্ধীরা আলাদাভাবে, ওরা সবসময় থাকে, আলাদাভাবে কাজ করে, অন্য কোনো কাজে আর আসতে পারবে না ওরা। তাহলে আমাদের রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতেই হবে। যে রাজনীতির যদি আমরা সারা দেশের সমস্ত স্তরে বা সমস্ত কাজের সাথে যদি আমরা যুক্ত হতে চাই, একে অপরের সাথে তাল মিলিয়ে যদি চলতে চাই, তাহলে তো আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করতেই হবে। এতে তো আমি ক্ষতির কিছুই মানে কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না, বরঞ্চ আরো এই প্রতিবন্ধীরা যদি রাজনীতিতে আসে, তাদের সব দিক থেকেই তারা উপকৃত হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু মৌসুমীর পরিচয়টা পেলাম না।
মৌসুমী পরিচয়টা দেবে কি? আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি একবার, যারা বলতে আসছেন তারা পরিচয়টা একটু আগে দিয়ে দেবেন, তাহলে আমরা সবাই চিনতে পারবো। আমরা তো সকলকে চিনি না, আমরা একটু চিনতে পারবো। এখন আমাদের পক্ষে, সভার পক্ষে বলতে আসছেন নায়েক, রাজদীপ নায়েক আমাদের সবার পক্ষে বলতে আসছেন। শুনতে পাই। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। আমি রাজদীপ নায়েক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমানে ভারত সরকারের ডাক বিভাগে কর্মরত। মাননীয় সভাপতি মহাশয়, আজকের এই সভা যে বক্তব্য পোষণ করে যে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী আন্দোলনকে, প্রতিবন্ধী মানুষদের অধিকার রক্ষার আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে, আমি তাকে সম্পূর্ণরূপে সমর্থন করি। প্রথমে রাজনীতি শব্দটা বারবার ঘুরে ফিরে আসছে এখানে। রাজনীতি কি এবং তা নিয়ে অনেক বিতর্ক আছে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে, সেই তত্ত্বের কচকচানিতে আমি যাব না। শুধু আমি ছোট্ট করে বলছি, আমি যখন স্কুলে থাকতাম আমি দেখতাম যে অনেক বুদ্ধিমান লোক যারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি খুব সহজে করে নিত, তাদেরকে আমাদের অনেকেই বলতো যে ওই ছেলেটা খুব পলিটিক্স করে, ওই ছেলেটা খুব রাজনীতি করে। তা খুব একটা বুঝতাম না যে এটা কিরকম রাজনীতি করবে, কারণ আমি খবরে পড়ছি, পেপারে দেখছি, যে পেপারে পড়ছি যে এই অমুক নেতা এই করেছেন, অমুক নেতা এই করছেন, এই দলের এই রাজনীতি। তাহলে আমার মনে একটা সমস্যা তৈরি হতো বারবার, যে এই যে দাদাটার বিরুদ্ধে বা ছেলেটার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, এ একটা পলিটিক্স করে, আর এই যে বাইরে যেগুলো চলছে এই দুটো কি আলাদা? দুটো রাজনীতি কি আলাদা? তারপর যখন বড় হলাম তখন দুটো রাজনীতির মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। আমার বিরোধীও বক্তব্যরা, আমাদের বিরোধী যারা বক্তব্য রাখছেন, তারা এই পার্থক্যটা বুঝতে পারছেন না। ভারতবর্ষে বা সমগ্র দেশে সামগ্রিক অর্থে রাজনীতি হয়, যেটা আমরা বাঁচতে গেলে সারা জীবন ধরে করে চলি, এবং দলীয় অর্থে রাজনীতি হয়। দলীয় অর্থের উদাহরণ আর কি দেবো, ভারতবর্ষই তো এখন তার প্রকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, ফলে সেই জায়গায় গেলাম না। এবার আসি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্দোলন। প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যেহেতু সম্পূর্ণ আলাদা, আলাদা বলতে আমরা আমাদের যা দাবি, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেটা সম্পূর্ণ আমাদের সংগ্রাম। তার কারণ হচ্ছে আমাদের বুঝবে না, ফলে আমাদেরকে একত্রিত হয়ে কথা বলতে হয়, রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়। সেক্ষেত্রে যেহেতু প্রথম সমস্যা হচ্ছে যে আমরা সংখ্যালঘু, দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা এত ছড়িয়ে ছিটিয়ে থাকি যে আমাদেরকে একত্রিত না হলে আমাদের আন্দোলন সংগঠিত হওয়া সম্ভব না। এবার সেই ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি রাজনীতিতে অংশগ্রহণ করে, সেটা সে করতেই পারে, তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু তাহলে মনে রাখতে হবে একজন ব্যক্তি রাজনীতি করে, এখন কি স্বার্থে করে সেটা পরের ব্যাপার, কিন্তু মূলত তো আমরা জানি কোন একটা দলের আদর্শের প্রতি ভালোবাসা থেকে, কোন একটা দলের এজেন্ডার প্রতি সমর্থন থেকে করে। তাহলে আমি যদি নিজে একজন বাম রাজনীতি করি এবং আমি যদি পরক্ষণে আবার সন্ধ্যেবেলা গিয়ে আমার প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্দোলনে যোগদান করি, যাদের মধ্যে আরো 5 জন আছে যারা দক্ষিণপন্থী রাজনীতি করে, তাদের সাথে আমার মতাদর্শগত একটা সমস্যা হবেই। ফলে আমাদের দাবিগুলো একত্রিত হলেও, দাবিগুলোতে মিল থাকলেও, আমাদের ভেতরে যেহেতু একটা সমস্যা রয়ে গেছে, ফলে আমাদের আন্দোলন কিন্তু সংগঠিত হবে না। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা জানি যে প্রতিটা দলের একটা নির্দিষ্ট আদর্শ থাকে, এজেন্ডা থাকে, এবং আমরা আশা করি সেই দল ক্ষমতায় আসলে সেই আদর্শ, সেই এজেন্ডা গুলো পূরণ হবে। এটা আমরা আশা করতেই পারি। যেমন কমিউনিস্ট পার্টির কাছ থেকে আমরা আশা করতেই পারি, মানে করিও, যে তারা ক্ষমতায় আসলে খেটে খাওয়া মানুষ যারা যারা শ্রমিক শ্রেণী, তাদের উন্নতি হবে, তাদের কথা তারা ভাববে। কিন্তু ধরুন আমি একজন প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি, আমি কমিউনিস্ট পার্টি করি বা আমি অন্য কোনো পার্টি করি, যেই পার্টি করি, আমি দক্ষিণপন্থী পার্টিও করি, সেখানে আমার কাছে দুটো সমস্যা। একটা হচ্ছে আমি কোন আদর্শটাকে প্রথমে গুরুত্ব দেব। প্রথমে কি আমি আমার খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম, আমার দল যেটা বলছে সেইটাকে দেবো, বা যদি কোনো দল ধর্মকে আশ্রয় করে উঠে আসে সেই ধর্মকে কি গুরুত্ব দেবো, নাকি আমার প্রতিবন্ধকতা যুক্ত সমস্যাকে গুরুত্ব দেবো? যদি কেউ বলে তর্কের খাতিরেও যে আমি আমার প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তির যে সমস্যা সেটাকে গুরুত্ব দেব, তাহলে আমি বলবো শুধু গুরুত্বই দেওয়া হবে, আমি ভুল করবো। তার কারণ হচ্ছে ভারতবর্ষে এখনো পর্যন্ত এমন কোনো দল নেই যারা শুধুমাত্র প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের কথা বলে। তৃতীয়ত, যেটা খুবই ভয়ঙ্কর সমস্যা বলে আমি মনে করি, সেটা
সেটা হচ্ছে যে আমি যদি কোনো একজন প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি যে একটি রাজনৈতিক দলকে সমর্থন করি এবং আমার যে আন্দোলন প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তির যে আন্দোলন সেইটা যদি সরকার বিরোধী আন্দোলন হয় এবং আমি যে রাজনৈতিক দলকে সমর্থন করি তা যদি সরকারের মানে সমর্থনযোগ্য হয়, মানে আমি যদি শাসক গোষ্ঠীকে সমর্থন করি তাহলে আমার আন্দোলন নিয়ে, আমার প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তির আন্দোলন নিয়ে নিশ্চয়ই সন্দেহের অবকাশ থাকবে এবং সেই আন্দোলন অচিরেই ভেঙে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমার সমর্থন তো সরকারের প্রতি আছে। আর বিতর্কীয় বন্ধুরা রাজনীতিতে অংশগ্রহণ করার যেসব যুক্তি দেখাচ্ছেন আমার তো হাসি পাচ্ছে। তার কারণ হচ্ছে তারা বলছেন যে কি না, একজন বলছেন যে রাজনীতিতে অংশগ্রহণ করলে আমাদেরকে নানা রকম ভাবে সমর্থন করবে, বিরোধীরাও সমর্থন করবে, শাসকরাও সমর্থন করবে। এটা একটা অদ্ভুত যুক্তি। মানে এই যুক্তিটার মানে হচ্ছে আমি আমার আন্দোলনে আমার দাবিতে কোনোভাবে বিশ্বাস রাখতে পারি না, আমি শুধুমাত্র বাইরের সমর্থনগুলোকে, রাজনীতির সমর্থনগুলোকে আশা করি। আসলে তারা ভুলে যাচ্ছেন ভারতবর্ষে কতবার ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আন্দোলনগুলো কিন্তু অরাজনৈতিক। ভারতবর্ষে কিছুদিন আগে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে, যে আন্দোলনের সাথে রাজনীতির কিন্তু আপাত অর্থে কোনো সম্পর্ক ছিল না, বরং রাজনীতি সেই আন্দোলনকে ধ্বংস করে দিচ্ছে। ফলে আমি বলি যে রাজনৈতিক সচেতনতা আমাদের প্রয়োজন। রাজনৈতিক সচেতনতা না আসলে আমরা কোনোভাবেই সচেতন হতে পারবো না, কিন্তু এর জন্য রাজনীতিতে অংশগ্রহণ কাম্য নয়। ধন্যবাদ। আমরা দ্বীপের অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম, যা সম্ভবত আমাদের পরবর্তী বক্তাদের পক্ষ বিপক্ষ নির্বিশেষে পরবর্তী বক্তাদের আলোকিত করবে। ফলে রাজদীপকে ধন্যবাদ। এখন আমাদের সামনে বলতে আসছে বিপক্ষের বক্তা প্লাবন পান্ডা। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। পান্ডা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে হ্যাঁ, সবাই উপস্থিত, সভাপতি সহ প্রত্যেককেই আমার নমস্কার। আজকে সবাই যে বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে, প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা রাজনীতিতে অংশ নিলে প্রতিবন্ধী আন্দোলন এর ক্ষতি হতে পারে, অধিকার আন্দোলনের। আমি সমর্থন করি না, তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, আমাদের গণতান্ত্রিক দেশে নির্বাচিত করা বা নির্বাচিত হওয়ার অধিকার আছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা জনগণ আমাদের নির্বাচন করতে পারি প্রতিনিধিদের। ভোট দেয় সেখানে কিন্তু কোনো ক্ষতি হয় না, তার ফলে একজন প্রতিনিধিকে আমরা নির্বাচন করছি, সেই অধিকারটা সংবিধানে স্বীকৃত আছে এবং সেটা আমরা প্রয়োগ করি। দ্বিতীয়ত, নির্বাচন হওয়ারও অধিকার আছে। আমরা নির্বাচিত হই তাহলে কিন্তু আমরা একজন জনদরদি হিসেবে আমরা জনগণের সব রকম সুযোগ সুবিধা সেগুলো আমরা সমাজের কাছে তুলে ধরতে পারবো। দ্বিতীয়ত, সামাজিক অধিকার, পাশাপাশি সামাজিক স্বীকৃতিও বলতে পারি। আমরা যদি রাজনীতিতে অংশ নিই তাহলে কিন্তু আমাদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা হবে, রাজনৈতিক অধিকারও পাশাপাশি প্রতিষ্ঠা হবে। যেমন সাধন গুপ্ত আমরা দেখেছি, উনি এমপিও ছিলেন, এমএলএও ছিলেন এবং পাশাপাশি এনএসবি আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। এইভাবে বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে কিন্তু নিজের যেমন পরিচিতি তৈরি করতে পেরেছিলেন সমাজে, রাজনৈতিক প্রেক্ষাপটে এসে, পাশাপাশি কিন্তু বিভিন্ন গঠনমূলক বিভিন্ন কাজ চলেছে সরকারের সহযোগিতায়, এটাও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট এসেই সম্ভব। তৃতীয়ত, রাইট টু ওয়ার্ক, অর্থাৎ কর্মের অধিকার। গ্রহণ করি তাহলে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা স্তর আছে,
সেগুলো কিন্তু লিখে আমাদের উপস্থাপন করতে পারি এবং সেটা বিভিন্ন প্রয়োজন বিভিন্ন গঠনমূলক কাজের জন্য আমরা বলতে পারবো কিন্তু এবার বলো ডিস্টার্ব হচ্ছে, কথা ব্রেক করছে কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা কি ক্লিয়ার রেডমি আমার এই টেলিফোনটা যে করতে সেটা রেডি করছে। হ্যাঁ সেই কিছু শোনা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ তরুণদা, প্লাবনকে সম্ভবত মানে ওর ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ওকে আমরা দেখেছি, ও বলেছে 3 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ তার মানে আরো প্রায় 1.5 মিনিট ও বলতে পারে। সেক্ষেত্রে যদি এখনো না পাওয়া যায় ওকে, পরের জনকে নিয়ে তারপরে আবার এটা হতে পারে, যদি সেটা আপনি মনে করেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পরে আমি তাহলে অন্য বক্তাকে ডাকি। অন্য বক্তাকে ডাকার আগে একটা কথাই বলে দেব যে তোমরা একটু পরিচয়টা আগে দিয়ে দেবে, আর বেলটা আগে বাজাবে না, আগে পরিচয় দেবে তারপরে বেলটা বাজাবে, তারপরে ওকে 4 মিনিট প্লাস 1 মিনিট বলতে দেওয়া হবে। আচ্ছা এবার আমাদের বিপক্ষে, সবার মতের বিপক্ষে বলতে আসছে দেবীরানী মাহাতো। দেবীরানী মাহাতো বিপক্ষে বলবে, সবার মতের বিপক্ষে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। একটু পরিচয়টা দিয়ে তারপর বলতে শুরু করো। এবং আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে আমি দেবীরানী মাহাতো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2য় বর্ষের ছাত্রী। শুরু করতে পারি? হ্যাঁ শুরু করো। আজকে আমার বিতর্কের বিষয় প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকার আন্দোলনের পক্ষে ক্ষতিকারক। এই মতের বিরোধিতা করে আমি শুরুতেই বলতে চাই, প্রতিবন্ধী অধিকার আন্দোলন আমাদের দেশে গরিব মধ্যবিত্ত মানুষদের অধিকার আন্দোলনের একটি অংশ মাত্র। যেমন গরিব মধ্যবিত্ত মানুষদের দাবি বেকারত্বের চাকরি, মূল্য বৃদ্ধি, ভাতা বৃদ্ধি, একই রকম ভাবে প্রতিবন্ধীদেরও ঠিক একই দাবি। তাহলে মাননীয় সভাপতি মহাশয়, আমার বিপক্ষ দলীয় বক্তাদের যুক্তি অনুযায়ী গরিব মধ্যবিত্ত মানুষরা যারা আমাদের সমাজে 85 থেকে 90% তাদের রাজনীতিতে যাওয়া উচিত নয়। তাহলে রাজনীতিতে ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে বড়লোক মালিকদের হাতে। তারা ক্ষমতা হাতে পেয়ে গরিব মধ্যবিত্ত মানুষদের শোষণ অত্যাচার চালাবে, যা তারা ইতিমধ্যে করছে। সুতরাং বিষয়টি ঠিক উল্টো। অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই গরিব মধ্যবিত্ত মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। একই রকম ভাবে প্রতিবন্ধীদের অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদের রাজনীতিতে অংশ নেওয়া উচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোন ধরনের রাজনীতি? মাননীয় সভাপতি মহাশয়, আমার বিপক্ষ দলীয় বক্তারা হয়তো জানেন না বা জেনেও বিষয়টি পরিষ্কার করতে চাইছেন না। সেটা হচ্ছে, রাজনীতিতে বহু দল থাকতে পারে, কিন্তু কক্ষ মাত্র 2টি। 1, বড়লোকদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি, 2, গরিবদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি। আর তারা যা দেখে আতঙ্কিত হচ্ছেন সেটা হচ্ছে বড়লোকদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি। সে রাজনীতির কথা আমি বলছি না বা ভাবছি না, আমি সেই রাজনীতির কথা বলছি যে রাজনীতি মানুষকে লড়তে শেখায়, যে রাজনীতি মানুষকে প্রতিবাদ করতে শেখায়, অর্থাৎ যেটা গরিবদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি। সেই রাজনীতিতে প্রতিবন্ধীদের অংশ নেওয়া উচিত। একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করতে চাই। দিল্লিতে আজ থেকে 6 মাস ব্যাপী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকদের যে আন্দোলন, সেটা এক ধরনের আন্দোলন রাজনীতি, এবং সরকার তথা সরকারের পেছনে যে কর্পোরেট তারা জোর করে
কৃষকদের ওপর যে কৃষি বিল চাপিয়ে দিচ্ছে সেটা আরেক ধরনের রাজনীতি। আশা করি বিষয়টি পরিষ্কার। মাননীয় সভাপতি মহাশয়, আমার বিপক্ষ দলীয় বক্তাদের আরো ভেবে দেখতে বলবো যে সঠিক রাজনৈতিক আন্দোলনই উন্নত চরিত্রের মানুষের জন্ম দেয়। যেমন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম থেকে শুরু করে বিনয়, বাদল, দীনেশ, তিতিলতা, আশফাকুল্লাহ, নেতাজি, এমনকি গান্ধীজি, এই রাজনীতি থেকেই তাদের উন্নত চরিত্রের জন্ম হয়েছে। তাই যে প্রতিবন্ধীরা তাদের অধিকার আন্দোলনকে এগিয়ে নেতৃত্ব দেবেন, প্রতিবন্ধী আন্দোলনের নেতৃত্ব দেবেন, তাদের অবশ্যই উন্নত চরিত্রের মানুষ হতে হবে। তাহলে তারা যদি রাজনীতিতে অংশ না নেন তাহলে তাদের উন্নত চরিত্রের মানুষ হবেন কি করে? মাননীয় সভাপতি মহাশয়, আমার বিপক্ষ দলীয় বক্তাদের আরো ভেবে দেখতে বলবো যে প্রতিবন্ধী অধিকার আন্দোলন কি এটা কি শুধু কিছু প্রতিবন্ধী মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলেই জয়যুক্ত হবেন বলে তারা মনে করেন? যদি প্রতিবন্ধী আন্দোলনে জনসমর্থন না থাকে, জনগণ যদি প্রতিবন্ধীদের আন্দোলনকে সমর্থন না করেন, তাহলে কি কিছু প্রতিবন্ধী মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলেই জয়যুক্ত হবেন বলে তারা মনে করেন? আসলে বিষয়টি বাস্তবে কখনোই সম্ভব না। প্রতিবন্ধীদের আন্দোলনের জন্য অবশ্যই সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষ প্রতিবন্ধীদের আন্দোলনকে কখন সমর্থন করবেন? যখন সাধারণ মানুষ দেখবেন প্রতিবন্ধীরা শুধু তাদের নিজেদের কথা ভাবছে না, গরিব মধ্যবিত্ত মানুষদের দুঃখ দুর্দশা নিয়েও ভাবছে, সকলের জন্য দাবি করছে, তখনই সাধারণ মানুষ প্রতিবন্ধীদের আন্দোলনকে সমর্থন করবেন এবং তাদের আন্দোলনে নেতৃত্ব দেবেন। তাই অবশ্যই প্রতিবন্ধীদের রাজনীতিতে অংশ নিতে হবে। যা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে গরিবদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি। এই রাজনীতিতে অবশ্যই প্রতিবন্ধীদের অংশ নেওয়া উচিত বলে আমার মনে হয়। নমস্কার মাননীয় সভাপতি মহাশয়, নমস্কার সবাইকে, ধন্যবাদ। আমরা এতক্ষণ দেবী রানীর বক্তব্য শুনলাম। বক্তব্যটা খুবই মনোগ্রাহী এবং সম্ভবত দেবী রানীর বিতর্ক করার অভ্যাস আছে সম্ভবত। ফলে সেই না স্যার, আমি কোনোদিন করিনি। তাহলে যেভাবেই হোক মুখস্থ করেছো। তা যাই হোক, মুখস্থ করাতে আমার কোনো আপত্তি নেই প্রথম দিকে। দেবী রানীর বক্তব্য আমাদের সকলের কাছে উপভোগ্য হয়েছে, আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমি আবার বলে নেবো বাকিটা। হ্যাঁ বলে নাও। হ্যাঁ, আমি যেখানে শেষ করেছিলাম যে শিক্ষার অধিকার, তো প্রতিবন্ধীদের শিক্ষা ক্ষেত্রেও রাজনীতিতে অংশ নেওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে বিভিন্ন শিক্ষানীতিতে আমরা দেখেছি যে প্রতিবন্ধীদের যে সমস্ত চাহিদাগুলো থাকা দরকার সেগুলো কিন্তু কখনোই উল্লেখ করা হয় না। এবং এই যে জাতীয় শিক্ষানীতি, এটা লোকসভায় বিলটা পাস হয়, সেই জন্য লোকসভায় যদি কিছু প্রতিবন্ধী পার্লামেন্টেরিয়ান থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধীদের যে অধিকারের জায়গাটা সেটা তারা তুলে ধরতে পারবেন। তাই শিক্ষা ক্ষেত্রেও প্রতিবন্ধীদের মান উন্নয়ন ঘটে। আমি আমার ধন্যবাদ। আমরা বক্তব্য বাকি অংশটা শুনলাম। আশা করি শ্রোতারা ওর পুরো বক্তব্যটাকেই বুঝতে পেরেছেন এবং ও বলতে পেরেছে, এটুকুই আমাদের সন্তুষ্টি। আমরা বর্তমানে শুভদীপ মণ্ডলের বক্তব্য বিপক্ষে শুনতে চাইছি। শুভদীপের বক্তব্য শুরু করার আগে তার পরিচয়টা একটু দিয়ে দিন। হ্যাঁ নমস্কার, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি শুভদীপ মণ্ডল, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে 2021 সালের ব্যাচ ক্লাস 12 এর। নমস্কার মাননীয় সভাপতি মহাশয়, আজ এই বিতর্ক সভা যে মত পোষণ করে প্রতিবন্ধীদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকার আন্দোলনের পক্ষে ক্ষতিকর, আমি এই মতটির সম্পূর্ণ বিরোধিতা করছি। রাজনীতি বলতে আমরা ঠিক কি বুঝি? রাজনীতি বলতে অনেকে আমরা সংকীর্ণ অর্থে বুঝি একজন ব্যক্তি
একটা নির্দিষ্ট দলকে সমর্থন করবেন, মিটিং মিছিলে যাবেন, উদাত্ত কণ্ঠে স্লোগান দেবেন, আর কোনো কোনো ক্ষেত্রে বিরোধীরা মুশকিল হচ্ছে আমি কখন চেপে করতে যাই। শুভদীপ, তোমার ফোন মিউট হয়ে গেছে, আরেকবার আনমিউট করে শুরু করো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো বলো, বলে যাও, শুনে যাও। হ্যাঁ, মাননীয় সভাপতি মহাশয়, আজ এই বিতর্ক সভা যে মত পোষণ করে প্রতিবন্ধীদের রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকার আন্দোলনের পক্ষে ক্ষতিকর, আমি এই মতের সম্পূর্ণ বিরোধিতা করছি। রাজনীতি বলতে আমরা আসলে কি বুঝি? রাজনীতি বলতে আমরা অনেকে সংকীর্ণ অর্থে বুঝি একজন ব্যক্তি একটা নির্দিষ্ট দলকে সমর্থন করবেন, মিটিং মিছিলে যাবেন, উদাত্ত কণ্ঠে স্লোগান দেবেন, আর অনেক ক্ষেত্রে বিরোধীরা সরকারের কাজের বিরোধিতা করবেন। কিন্তু ব্যাপক অর্থে রাজনীতি বলতে সমাজের মধ্যে ক্ষমতার সাথে সংযুক্ত সবকিছুকেই বোঝায়। সমাজের নিচু থেকে উঁচু শ্রেণী, বস্তি থেকে বিধানসভা সবই রাজনীতির অন্তর্ভুক্ত। একজন প্রতিবন্ধী ব্যক্তি কেন কখন আন্দোলন করেন? যখন তিনি তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন, সেই অধিকার সরকারের কাছ থেকে পুনর্বার আদায় করার জন্য বা অধিকার রক্ষা করার জন্য তাকে আন্দোলন করতে হয়। এখনই অধিকার রক্ষা বা অধিকার আদায়ের আন্দোলন করতে গেলে তাকে প্রথমেই বুঝতে হবে কোনটা কোনটা তার অধিকার আর কোনটা কোনটা তার অধিকার নয়। আর এটা বুঝতে গেলে রাজনীতি সর্ব উৎকৃষ্টতম পথ, কারণ রাজনীতির মধ্য দিয়েই রাজনীতিকে সঠিকভাবে বুঝতে পারা যায়। এখানে প্রতিবন্ধী অধিকার আন্দোলন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা উদাহরণ দিই, ধরুন আপনি আরেকজন জহুরি একটা গয়নার দোকানে গয়না কিনতে গেছেন। একটা গয়না দুজনে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এবং পছন্দ করলেন। পার্থক্যটা কি হলো? আপনি গয়নাটা পছন্দ করলেন গয়নার জহরতের শৌখিনতা, তার সৌন্দর্য, তার জৌলুসের কারণে, আর একজন জহুরি একটা গয়নাকে পছন্দ করলেন তার জহরতের প্রকৃত মূল্য ও বিশুদ্ধতার কারণে। আপনি শত চেষ্টা করলেও সেই জহুরির দৃষ্টিতে গয়নার মূল্য বিচার করতে পারবেন না যতক্ষণ না আপনি একজন প্রকৃত জহুরি হয়ে উঠছেন। ঠিক একইভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকলে অধিকার সম্বন্ধে সচেতন হওয়াও সম্ভব নয়, যেহেতু রাজনীতি ও অধিকার পারস্পরিক সম্পর্কযুক্ত। কিন্তু এই অসচেতনতা নিয়ে যদি কোনো ব্যক্তি অন্যের দ্বারা প্রভাবিত আর এছাড়া কিছু হবে না। যে ব্যক্তি যে দলেরই হন না কেন, প্রত্যেকের মধ্যে একটা স্বাভাবিক মিল থাকে। মানে যারা প্রতিবন্ধী ব্যক্তি যখন তারা আন্দোলন করেন, শুধু প্রতিবন্ধী কেন, সবাই যারা প্রতিবন্ধী ব্যক্তি যখন তারা আন্দোলন করেন তখন তারা প্রতিবন্ধী, তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে সেই অধিকার রক্ষা বা আদায় করার জন্য আন্দোলন করছেন। এখানে প্রতিবন্ধী অধিকার আন্দোলন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি দলীয় সংকীর্ণতা থেকেও থাকে তা প্রতিবন্ধী অধিকার আন্দোলনে পড়ে না। একটা উদাহরণ, কয়েক মাস আগে যাদবপুরের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটির তরফ থেকে আমার বই কই নামে একটি আন্দোলন করা হয়, যেখানে মূলত দৃষ্টিহীনদের বা কালির লেখা পড়তে অসমর্থ ব্যক্তিরা যাতে পর্যাপ্ত পরিমাণে বই পান, তাদের পড়ার উপযোগী এক্সেসিবল ফরম্যাটে যাতে বই তৈরি করে দেওয়া হয় সেই কথা বলা হয়। এই আন্দোলন নিয়ে ইউটিউবে, ফেসবুকে অনেক বক্তৃতা দেওয়া হয়, অনেক লেখালেখি হয়, অনেকেই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমি এমনটা বিশ্বাস করতে পারি না যে এই আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন প্রত্যেকেই ছিলেন নির্দলীয়, বরং এমনটাই স্বাভাবিক যে প্রত্যেকে না হলেও তাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা কোনো না কোনো দলের সাথে সংযুক্ত, কিন্তু যখন তারা আন্দোলনে নেমেছেন তারা সবাই এক, তারা প্রতিবন্ধী, তারা দৃষ্টিহীন, তারা তাদের বই পড়ার অধিকারকে আরো দৃঢ় করতে চান, তারা আরো পর্যাপ্ত পরিমাণে বই পেতে চান। তাহলে আর রইল বাকি
আমাদের বিজ্ঞাপন বা সংবাদপত্রে বা সাপ্তাহিক মাসিক পত্রে বিজ্ঞাপন দেওয়ার কথা, যেখানে নিজের পায়ে হেঁটে গিয়ে অফিসে সার্টিফিকেট বা আমাদের আবেদনপত্র জমা দিলে কোনো কাজ হয় না, সেখানে সংবাদপত্রে বা বিজ্ঞাপন দিয়ে বা লেখালেখি করে কাজ হবে এটা আশাই করাই যায় না। বরং সেই কাগজ জমতে জমতে হিমালয়ের মতো উঁচু পাহাড় তৈরি হবে, কিন্তু তার সমাধান জীবনেও কোনোদিনও হবে না। সুতরাং আলোচনার শেষে এটাই প্রমাণিত হয় স্পষ্টভাবে যে প্রতিবন্ধীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করেন তাহলে প্রতিবন্ধী অধিকার ক্ষতিগ্রস্ত তো হয়ই না, বরং প্রতিবন্ধীরা রাজনৈতিক দিক থেকে আরো সচেতন হয়ে আরো দৃঢ়ভাবে মজবুতভাবে প্রতিবন্ধী আন্দোলনকে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ, নমস্কার। আমরা অত্যন্ত মনোগ্রাহী এবং যুক্তিযুক্ত বক্তব্য শুনলাম। এই বক্তব্যের মধ্যে সারবত্তা অবশ্যই কিছু আছে, সেই জন্য আমি শুভদীপকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী বক্তা সভার মতের বিপক্ষে বলতে আসছেন ওম প্রকাশ দাস। ওম প্রকাশ দাস পক্ষে, সভার মতের পক্ষে বলতে আসছেন ওম প্রকাশ দাস। ওম প্রকাশ কি ধরতে পারছো না? প্রযুক্তিগত কোনো অসুবিধার জন্য ওম প্রকাশকে কি আমরা পাচ্ছি না? হ্যাঁ, ওম প্রকাশ আছো? বলো। না তরুণদা, ওম প্রকাশ সম্ভবত সভায় নেই। আচ্ছা, তাহলে কি সুরজ ঝা এরপরে বলবে? সুরজ ঝা বিপক্ষে এরপরে বলবে। আচ্ছা, এক মিনিট আমি একটু ভিডিওটা অন করে নিই। হ্যাঁ বলো, সুরজ ঝা। হ্যাঁ, আমাকে আশা করছি দেখাও শোনা যাচ্ছে। হ্যাঁ, আশা শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। ধন্যবাদ। নমস্কার সকলকে। আমার নাম সুরজ ঝা। আমি বর্তমানে স্নাতকোত্তর ইংরেজি প্রথম বিভাগের ছাত্র, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সভার মতে আজকের যে বিষয়, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধীদের অধিকার রক্ষার আন্দোলনকে ক্ষতি করে, এই বিষয়ের আমি সম্পূর্ণ বিরোধিতা করে আমার সপক্ষে বক্তব্য রাখছি। রাজনীতি প্রথমত আমাদের বুঝে নিতে হবে বিষয়টা কি। এটা নিয়ে এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে বিশ্লেষণ করেছেন। রাজনীতি আসলে বিষয়টা, এর ক্ষেত্র বিশাল। রাজনীতি একদম শুরু হয় আমাদের ছোটবেলায় আমার বাড়ি থেকে, পরবর্তীতে চলতে থাকে আমার শেষ জীবন পর্যন্ত, আমার চাকরি জীবনে বা তার আগে আমার শিক্ষা জীবনে। আমি যেখানেই চলাচল করি না কেন, রাজনীতি সর্বত্র। মানুষ রাজনীতিতে ঘেরা একটি জীব। আর শুধু তাই নয়, আমরা জঙ্গলেও পশু পাখি জীবজন্তুদের মধ্যেও কিন্তু রাজনীতি দেখি, সে ভিন্ন রকম। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, রাজনীতির ক্ষেত্র অনেক বৃহৎ। এখন এই রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকার রক্ষার যে আন্দোলন তাকে ক্ষতি করে, এই যে বিষয়টা বলা হয়েছে, এর সাথে আমি কোনোভাবে একমত হতে পারি না। কারণ আমাকে মনে রাখতে হবে, আমার প্রতিবন্ধকতাযুক্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেইগুলো সরকার থেকে আদায় করে নেওয়ার যে অধিকার, তার লড়াইয়ের আগেও আমার কিন্তু একটা সামাজিক বা একটা নাগরিক অধিকার রয়েছে। আমি সবার আগে একজন নাগরিক। আমি ভারতের, আমার 18 বছর হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক, আমি ভোটাধিকার পেয়েছি, আমি নাগরিক। এইটাকে মাথায় রেখে তারপর আমাকে আমার প্রতিবন্ধকতাযুক্ত অধিকারগুলোর কথা ভাবতে হবে।
আর যদি তা না হয় তাহলে বিপক্ষে একজন বক্তা বলছিলেন যে একেই তো আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, অবহেলা করা হয়, আমরা কিছু পারি না এইরকম ধরা হয়। তাহলে আমি তারই কথার রেশ ধরে বলি, আন্দোলনে যুক্ত না হয়ে বা আমি যদি আমার একটা ব্যক্তি সত্তা বা আমার একটা নিজস্ব যে চিন্তা ভাবনা, আমার একটা নিজস্ব যে আদর্শ, তাকে সমর্থন করা ও সমর্থন করে সেটাকে প্রকাশ না করার যদি আমি মানে সেই পথেই যদি হাঁটি, তাহলে সমাজের বাকি ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা ভুল কি করলেন? আসলেই তো আমার মধ্যে মত প্রকাশের, আমার আদর্শ, আমার চিন্তা ভাবনা জানানোর কোনো সততা, সাহসিকতা নেই। তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে এটাও ভুলে যেতে হবে, আমরা যে নানান রকম কথা বলি অন্তর্ভুক্তিমূলক সমাজ বা ইনক্লুসিভ সোসাইটি, আমরা নিজেরাই নিজেদেরকে সমাজে মূল স্রোতে ফেরাতে বা মূল স্রোতের সাথে মেশাতে এখনো রাজি নই, বা থাকলেও আমরা চাইছি না, বা হয়তো আমাদের দুর্বলতা আছে, পারছি না। এই জিনিসটা রাজনীতি আমাদের দেয়। ল্যাস্কির মতে রাজনীতি বা কোনো একটা রাষ্ট্রের সর্বক্ষেত্রে উন্নয়ন সমাজের যারা মাইনরিটি, যারা নিচু স্তরে আছে, তাদেরকে নানান সরকারি সাহায্য, সরকারি অধিকারের দ্বারা ওপরে তুলে আনার পরেই সম্ভব, নালে একটি রাষ্ট্রের পক্ষে কখনো সর্বক্ষেত্রে উন্নতি সম্ভব নয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে সমস্ত বিষয়ে আন্দোলন করব, আমাদের অধিকার রক্ষার্থে বা আমাদের অধিকার আদায়ের যে সমস্ত আন্দোলন করব, এটা মনে রাখতে হবে এটা অধিকার, এটা আইনত গৃহীত। আমরা যদি প্রত্যেকে একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে, গণতন্ত্রকে যদি মানি, তাহলে একটা আইন এই সমস্ত পর্যায়কে অতিক্রম করেই তৈরি হয়েছে। ফলে এটা কোনো দয়া, অনুকম্পা, দাক্ষিণ্য নয়, এটা আমার প্রাপ্য, এটা লিগালি অ্যাকসেপ্টেড। সুতরাং আমি মনে করি যেটা আমার লিগালি অ্যাকসেপ্টেড সেটা দিতে সরকার বাধ্য। তাতে আমি কোন রাজনীতি, কোন মতাদর্শকে সমর্থন করছি সেটা বড় কথা নয়, বরং মতাদর্শ কোনো একটাকে সমর্থন করলে আমার একটা অবশ্যই জনসমর্থন বাড়ে, প্রথম কথা। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে, আমি একটা আন্দোলনকে সুনিশ্চিতভাবে, সুগঠিতভাবে গড়ে তুলতে পারি। এক্ষেত্রে জনসমর্থন যদি আসে, আমরা যদি সাধারণ মানুষের সাহায্য পাই, তারা যদি প্রতিবন্ধী সম্পর্কে যে সংক্রান্ত যে ভুল যদি কোনো ধ্যান ধারণা থাকে সেটাকে যদি বিসর্জন দিয়ে আসতে পারেন, আসুন না, তাহলে আন্দোলন আরো বৃহৎ স্তরে হবে, আন্দোলনের ক্ষেত্র আরো বাড়বে এবং আন্দোলন অবশ্যই জয়যুক্ত হবে। এক্ষেত্রে আমাদের ব্যক্তিগত অধিকার, যে প্রতিবন্ধকতাযুক্ত অধিকার রক্ষার আন্দোলনের সরাসরি কোনো যোগ নেই। রাজনীতি আমার সম্পূর্ণ পৃথক চিন্তা ভাবনা, আমার মতাদর্শ, আর অধিকার আমার প্রাপ্য, যা আমরা সরকারকে বললে দেবে, আর যদি তা না দেয় তাহলে কেড়ে নিতে হবে। সেক্ষেত্রে রাজনীতির কোনো সরাসরি সংযোগ নেই। ধন্যবাদ। মাননীয় সভাপতি মহাশয়, হ্যাঁ বলো। আমাকে শোনা যাচ্ছে? আমি ওম প্রকাশ। হ্যাঁ শোনা যাচ্ছে। আমার বলার সুযোগ যদি আপনি এই মুহূর্তে দেন তাহলে বলে ফেলো, বলো। মাননীয় সভাপতি মহাশয়, সবার মতে যে বিষয়টি উত্থাপন করা হয়েছে সেই বিষয়টিকে আমি সম্পূর্ণ সমর্থন করি। প্রকাশ, আমরা সময় গণনাটা ঘন্টা দিয়ে শুরু করছি, তার আগে সভাপতি মহাশয় বলেছেন যে পরিচয়টা দিয়ে নিতে নিজে। আচ্ছা আচ্ছা, আমার পরিচয়, আমার নাম ওম প্রকাশ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিভাগ বাংলা, এমফিল, পাঠারত। মাননীয় সভাপতি মহাশয়, এখানে যে বিষয়টা উত্থাপিত হয়েছে আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি, কিন্তু বিষয়টার মধ্যে মাথায় রাখতে হবে দুটো শব্দে জোর দেওয়া হয়েছে, একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে আন্দোলন। এই রাজনীতি এখানে এই অর্থে বলা হয়নি যে আলোচনাগুলো এতক্ষণ আমাদের বিপক্ষীয়, মানে আমার পূর্ববর্তী বক্তারা আর কি, বিপক্ষীয় বক্তারা যেটা বলে গেল যে রাজনীতি বৃহত্তর আর কি, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে রাজনীতি, আমরা জানি এটা তাই সত্যি, কিন্তু মাথায় রাখতে হবে এখানে যে রাজনীতির কথা বলা হচ্ছে সংসদীয় রাজনীতি কথা বলা হচ্ছে, এই ধরে নিয়ে আমাদের এগোতে হবে। আর আন্দোলন হচ্ছে এটাই যে আমি যা পাচ্ছি না, আমার পাওয়া দরকার, তারই সেই জন্য জোর দেওয়া। এই দুটো শব্দের উপরে আমাদের এগোতে হচ্ছে। এবারে আমার
পূর্ববর্তী একজন বক্তা বলেছিল যে আমাদের সচেতন হতে হবে আর কি, মানে সংসদীয় গণতন্ত্রে যেতে হবে, তবে আমরা ঠিক বুঝতে পারবো যে আমাদের আন্দোলনটা কিরকম চলছে বা আমাদের ওখানে সংবিধানগতভাবে কি বলা হয়েছে। তাহলে মাননীয় সভাপতি মহাশয়, তার বক্তব্য অনুযায়ী আমাদের তো সমস্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ উঠিয়ে দিতে হবে, পল সায়েন্সটা রাখতে হবে, খালি রাষ্ট্রবিজ্ঞান পড়া দরকার, বাকি আর কিচ্ছু দরকার নেই। কিন্তু এটা তো আমরা সমর্থন করতে পারি না। সুতরাং জানার জন্য আমাদের বা সচেতনতার জন্য কখনোই একটা জিনিসের উপর জোর দিতে যাওয়া যাবে না। আরেকজন বক্তা আমাদের বলেছিল একদম প্রথমে যে অ্যালাম বলের আর কি যে গল্পটা বলেছিল যে একটা ঘরে আর কি একটা পুতুল আছে, তার দু ভাইকে ভাগ করে দিয়ে মা বললো যে তো এ করো। এটা তো বুঝতে পারলাম না মানে তিনি কি কথা বললেন আর কি, মানে রাজনীতি এই অর্থে বোঝাতে চাইলেন যে খাওয়া দাওয়ার মানে সবাই মিলে ভাগাভাগি করে খাও, এ তো মানে বর্তমান রাজনৈতিক মতাদর্শের গল্প হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এবার মাথায় রাখতে হবে এখানে যদি কোনো চতুর হয়, তার ছোট ভাই যদি খুব চালাক হয়, তাহলে কি করবে? সে ললিপপ দিয়ে পুরো পুতুলটাই নিয়ে চলে যাবে। সেরকমই আমাদের এখন রাজনীতি বা তখনকার রাজনীতি, যাই হোক, রাজনীতিতে বা সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণটা করতে গেলে এই ললিপপ দেওয়ার মতো অবস্থা। সুতরাং আমি মনে করি রাজনীতিতে অংশগ্রহণ প্রতিবন্ধী অধিকারকে সত্যি ক্ষতিগ্রস্ত করে। কেন করে? কারণ এর আগে আমার একজন বক্তা বলেছিল যে সাধন গুপ্তের কথা, আমি জানি না, আমার হয়তো আমি অজ্ঞাত, তাও বলছি যে সংসদীয় গণতন্ত্রে আমরা পাঠিয়েছিলাম প্রতিবন্ধকযুক্ত মানুষকেই, কিন্তু আমার যতটা বোধগম্য, যতটা আমি জানি আর কি, প্রতিবন্ধী অধিকার আন্দোলন কতটা সমৃদ্ধ হয়েছে আমি জানি না, কিন্তু ব্যক্তিগত সমৃদ্ধ হতেই পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই জিনিসটা মানে আন্দোলন যখন হয় তখন একটা সামাজিক প্রেক্ষাপট আছে তার, এই যে যেটা আর কি সামাজিক নাই, সেই জন্য আমাদের আন্দোলন করতে হবে। সেক্ষেত্রে আমাদের আরো বেশি ছড়াতে হবে। সেটা আমাদের কোন মতাদর্শ, কোন মতাবলম্বী আমরা হলাম কি না হলাম তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের মাথায় রাখতে হবে প্রতিবন্ধী যুক্ত মানুষের অধিকার আন্দোলনের যিনি রূপকার সেই হেলেন কেলার। তিনি 1909-এ সোশ্যালিস্ট পার্টিতে সদস্য হয়েছিলেন, 1917-এর বিপ্লবকেও সমর্থন করেছিলেন। আবার মাথায় রাখতে হবে তিনি কিন্তু নিঃস্বরবাদী ছিলেন না, তিনি ঈশ্বরবাদীও ছিলেন। সুতরাং তিনি ছিলেন মানবতাবাদী, মার্কসিস্ট ভাবে তিনি কিন্তু পরিচিত হননি। আমাদের যখন ম্যাসাচুসেটসে যে আর কি দুটো প্রতিবন্ধী স্কুল তৈরি হয়েছিল দৃষ্টিহীনদের জন্য, একটা সাদা এবং একটা কালো, মানে বর্ণ বিভেদের আন্দোলন তৈরি হয়েছিল, সেখানে কিন্তু তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে না, তিনি একে সমর্থন করেন না। তার কারণটা কি? তিনি কিন্তু আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং আন্দোলনের জন্যই তিনি পরিচিত। আর এই আন্দোলনগুলো যদি সামাজিক হয় তাহলে আন্দোলনগুলো সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসবে। আর সেখানে যদি রাজনীতি অংশগ্রহণকারী হয় তাহলে সত্যি কথা আমরা আন্দোলনটা করি কার বিরুদ্ধে? যারা আমাদের দিচ্ছে না, আর তার কারে দিতে পারে না, এই ক্ষমতা তাদেরই থাকে যারা শাসক দল। তাহলে ক্ষমতাসীন দলের যদি আমরা বিরুদ্ধে আন্দোলন করি এবং ক্ষমতাসীন দলের প্রতিনিধিত্ব যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমরা মতাবলম্বী হয়ে থাকি, তাহলে স্বাভাবিকভাবে তার দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দেখা হবে। সুতরাং আমরা যাকে ঘরে পাঠালাম, একজন বলেছিল যে আমাদের ঘরের লোক থাকা দরকার, আচ্ছা সংসদে আমরা যাকে পাঠালাম সেটা আমাদের তো তার দৃষ্টি দিয়ে আমাদের যদি আন্দোলনকে দেখে তাহলে তো আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্তই হবে। কারণ ঘরের চাবি যদি আপনি ডাকাতের হাতে তুলে দেন, ঘর ডাকাতিই হবে, সেখানে কখনোই ভালো কিছু আসবে না। মাননীয় সভাপতি মহাশয়, আমার আরেকটা খুব মনে হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি আন্দোলন, আচ্ছা আন্দোলন কি সেই অর্থে যদি দেখি, এই যে বর্তমান আমাদের ভোট চলে গেল, আমরা দেখেছি ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, এরকম বিখ্যাত মানে ভালো ভালো আন্দোলনকারী, কিন্তু রাজনীতিতে সেভাবে দাগ কাটতে পারেনি। কারণটা কি? আন্দোলনে যে ছাপটা পড়ে, হ্যাঁ সংসদীয় গণতন্ত্রে সে ছাপ নাও পড়তে পারে, তার মানে কি তারা আন্দোলন করেনি বা আন্দোলনে সফল হননি? কানাই কুমার আগরওয়ালের কথা আমরা বলতে পারি, কিন্তু ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সুতরাং আন্দোলনটা যদি অধিকারের হয়, সেইখানে আমাদের রাজনীতিতে অংশগ্রহণটা না করাই ভালো, এবং সেটাই ক্ষতি করে। কেন? সেই রাজনীতিতে অংশগ্রহণ যদি আন্দোলনকারী করে থাকে আমাদের প্রতিবন্ধী যুক্ত মানুষ, তাহলে কি হবে? তার দৃষ্টি দিয়েই আমাদের অধিকার আন্দোলনটাকেও দেখা হবে, তাতে আমাদের অধিকার আন্দোলন ক্ষতিগ্রস্তই হবে। তাই বলি রাজনীতি নয় রাজনীতি হোক, এই সময়ের দাবি। আন্দোলনের ভেতর আছে বিপ্লবের চাবি। মার্কস যেটা বলেছিলেন বিপ্লবী শেষ কথা, তার জন্য সংসদীয় আসন দরকার নেই। কারণ লেনিন এটা প্রমাণ করে গেছে যে সংসদীয় আসন ছাড়াও তারা কৃষক বিপ্লব করিয়েছিল 1917 সালে, যখন সংসদীয় আসনে তাদের সংখ্যা সত্যিই কম ছিল। নমস্কার। আমরা অত্যন্ত মনোগ্রাহী এবং যুক্তিযুক্ত ভাষণ শুনলাম।
আমরা যুক্তিযুক্ত শুনেছি বক্তার কাছ থেকে, কিন্তু সেটা সকলের কাছে গ্রহণযোগ্য কিনা সেটার বিচার তো এই সভায় করা যাবে না, কারণ এটা বিতর্ক সভা। এরপর আমরা দুজন অতিথি বক্তা তাদের বক্তব্য শুনবো এবং আশা করব যে এ যাবৎকাল যারা বলেছেন তাদের বক্তব্যকে একটু পরিশীলিত করে নতুন কিছু যুক্তির আলোকে এই দুজন অতিথি বক্তা বক্তব্য রাখবেন এবং তারা আমাদেরকে শেখাবেন যে কিভাবে আদর্শ বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা তারা করে দেখাবে। আমাদের দুজন অতিথি বক্তার মধ্যে আছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পড়েছেন। আমি সেই স্কুলেই পড়েছি, ফলে এক কথায় বলতে গেলে আমার সহপাঠী, যদিও বর্ষের ব্যবধান অনেকখানি। আর একজন হচ্ছেন স্বপন সরকার বিপক্ষে, ইনি হেলেন কেলার স্মৃতি বিদ্যাপীঠ কৃষ্ণনগরে তার একজন শিক্ষক, আর ইন্দ্রনাথ হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ একাডেমির একজন শিক্ষক। আমরা এই দুজন শিক্ষকের বক্তব্য এখন পরপর শুনবো। প্রথমে আমরা শুনবো ইন্দ্রনাথ নমস্কার স্যার, আমার নাম প্রসূন সাহা। আমার নাম কি অ্যানাউন্স হয়েছিল? আসলে আমি অনেক পরে জয়েন করেছি। প্রসূন সাহার নাম তো পড়েনি আমার কাছে। আচ্ছা ঠিক আছে স্যার, সরি স্যার। আচ্ছা, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা এখন শুনবো। আমি ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলছি অংশগ্রহণ করার জন্য। তাদের আর পরিচয় দেওয়ার দরকার নেই, আমি দুজনেরই পরিচয় আগেভাগেই বলে দিয়েছি। আচ্ছা তরুণদা, এক্ষেত্রে কি আমরা সময়টা কাউন্ট করব? হ্যাঁ অবশ্যই, তারা তো প্রদর্শনী বক্তৃতা প্রতিযোগিতা হলেও তারা তো অংশগ্রহণকারী হিসেবেই অংশ নিচ্ছেন। বেশ। হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। আচ্ছা এবার দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, মাননীয় সভাপতি মহাশয়, আজকে যে বিষয়টি এখানে বলা হয়েছে তাকে আমি সর্বান্তঃকরণে সমর্থন করছি। আমি একটু অন্যভাবে বলছি, যেহেতু আমরা একটু অভিজ্ঞ, আমাদের অভিজ্ঞতা একটু বেশি আছে। আর আগে যে দুটো পয়েন্ট আমি ভেবেছিলাম কাটবো, সেটা ওম প্রকাশ দুটো সাধন গুপ্ত এবং হেলেন কেলারের পয়েন্ট বলে দিয়েছে। তাও আমি একজন বিপক্ষীয় ভাই বলে গেল যে রাজনীতি না করলে এটিএম এর সুবিধে বা এইসব সুবিধে পাওয়া যাবে না, কিন্তু আমি এটা মানি না। কেননা আরবিআই সার্কুলারে কিন্তু ব্যাংকে এটিএম এর ব্যবহার, চেকের ব্যবহার সব বলা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ছিল, এটা এখন পিএনবি হয়ে গেছে। সেখানে আমাকে প্রথম এটিএম কার্ড দিচ্ছিল না, আমি অনেক লড়ালড়ি করে পেয়েছি। এবং অন্য যারা দুজন দৃষ্টিহীন সুব্রত নাগ বা মানস বেরা তারা কিন্তু পাই। সুতরাং এর সঙ্গে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক। আর আমার কিছু অভিজ্ঞতা যেটা বলতে চাইছি, যে প্রথমে আমি বলছি যে রাজনীতি দৃষ্টিহীনদের যারা সংগঠন করছেন বা দৃষ্টিহীনদের কথা ভাবছেন, তাদের রাজনীতি করা উচিত নয়। এই কারণে যে একটা সমাজের একটা অংশ তাদের বিপক্ষে চলে যাবে। অর্থাৎ আমি যদি সবার সমর্থন পাই, কোন রাজনীতির সঙ্গে যাব না, সংগঠন করব। এবং আমার বক্তব্য ইউটিউবে, বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন চিঠির মাধ্যমে আমি প্রকাশ করতে পারি, তার জন্য রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি যদি কোনো একটা পক্ষে রাজনীতি করি, তাহলে অপর পক্ষ আমার বিপক্ষে চলে যাবে। বর্তমান পরিস্থিতি যে অবস্থা হয়েছে, সেখানে রাজনীতি করাটা খুবই দুঃখজনক। যদি শাসক গোষ্ঠী না হয় তাহলে আমার পক্ষে খুব ভয়ঙ্কর। বিশেষ করে যারা প্রতিবন্ধী, তাদের তো অবস্থা আরো খারাপ হবে। কেননা বাঘ যখন অকেজো হয়ে যায় তখনই সে মানুষ ধরে, কারণ মানুষ ধরাটা তার কাছে খুব সহজ অন্য জন্তু জানোয়ারের থেকে। সুতরাং প্রতিবন্ধীকে আক্রমণ করা বেশি সহজ। সেই জন্য আমি বলবো ভয় কিছুটা, যে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। এবার
একবার যোধপুর পার্ক অঞ্চলে ডক্টর মৈত্রী সরকার, যিনি অধ্যাপক পবিত্র সরকারের স্ত্রী, প্রেসিডেন্সি এই আমার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াতেন, তিনি আমাকে হঠাৎ বললেন, ভাই তোমরা ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন থেকে কালেকশন করতে এসছো, তোমরা তো আবার অ্যাসোসিয়েট হয়ে কালেকশন করো, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, কারণ আমাদের কোনো কোনো সমর্থক অ্যাসোসিয়েটও করেন, আবার ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করেন। তাহলে কি আমার এই টাকাটা অ্যাসোসিয়েট ফান্ডে যাবে না? তুমি কি গ্যারান্টি দিতে পারো? হ্যাঁ, আমি অবশ্যই গ্যারান্টি দিতে পারি, কারণ যারা আমাদের মধ্যে আছেন তারা প্রত্যেকেই সৎ এবং তারা কিন্তু অ্যাসোসিয়েট জিনিস অ্যাসোসিয়েট ফান্ডে এবং ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের কস্ট বা ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের পক্ষেই যাবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাসোসিয়েট সমর্থক নই। আবার আপনার কলেজে বর্তমান পাঠরত মৃণাল সাহা, সে কিন্তু এই অ্যাসোসিয়েট মাইন্ডেড নয়, সুতরাং আপনি নির্বিঘ্নে আমাদের কাছে এই আপনার অর্থ দান করতে পারেন। তো তিনি অবশ্য অর্থ দান করেছেন। আর একটা জায়গায় আমি রাজপুর অঞ্চলে একদিন বেড়াতে গিয়ে শুনেছি, আমাকে বলে, আচ্ছা আপনারা দৃষ্টিহীনরা এসোসিয়াই করেন কেন? আমি তখন বললাম যে আসলে মজা করে বললাম যে এসোসিয়াই ক্ষমতা এলে আমাদের অটোটা বোধহয় ফ্রি করে দেবে, এই জন্য। তখন আবার বললাম, সে হাসলেন। আমি বললাম যে দেখুন, দৃষ্টিহীন মানেই কি এসোসিয়াই? আপনাদের এই রাজপুর অঞ্চলে উৎপল সেনগুপ্ত আছেন, উনি কিন্তু সিপিআইএম করেন। সুতরাং দৃষ্টিহীন মানেই যে সবাই এসোসিয়াই করে তার কিন্তু মানে নেই। আর এরকম উদাহরণ প্রচুর আছে। যেমন আমি একবার আমাদের সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ব্লাইন্ড, তাতে জেনারেল সভাতে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি এক জায়গায় বলেছেন যে দৃষ্টিহীনদের কথা আমি চিন্তা করি না, তারা কিছু পারে বলে আমার মনে হয় না। আমি এটা আমাদের সেক্রেটারি বিশ্বজিৎ ঘোষকে বললাম, এরকম ধরনের উক্তি করলেন, তা তোমরা এই ব্যাপারে কি করতে পারো? তখন দিলীপ বালা বললেন, আরে বলবে না কেন, তোমরা বিপিএ করো, এসিসিআই করো, প্রতিবন্ধী সম্মিলনী করো, তা তোমাদের তো বলবে। সুতরাং যারা বহুদিন ধরে এই বিপিএর সঙ্গে বা এসিসিআই সঙ্গে যুক্ত ছিলেন, তারা উপলব্ধি করতে পারছেন যে ব্লাইন্ডের কষ্ট একটা মার্ক হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গায় এরকম ব্যাপার দেখেছি, সত্যি কথা, যে দৃষ্টিহীনরা একটা জায়গায় মার্ক হয়ে যাচ্ছেন যে তারা কোন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে। যখন স্কুল সার্ভিস কমিশনের যখন কেস করতে হলো দৃষ্টিহীনদের অধিকার বজায় রাখার জন্য তাদের, তখন কিন্তু কান্তি গাঙ্গুলি রুলিং পার্টির, তিনি কিন্তু প্রতিবন্ধী সম্মিলনীর প্রধান ছিলেন, তিনি কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন না। কেন না? তিনি সেই শাসক দলের একজন, সুতরাং তিনি ব্লাইন্ডদের কষ্টটা ভাবলেন না। সুতরাং রাজনীতি করলে কোনো লাভ হচ্ছে না। রাজনীতি করলে আমরা এক পক্ষে হয়ে যাচ্ছি, আরেকজনের বিষ নজরে পড়ে যাচ্ছি। রাজনীতি করে কিছু লাভ হবে না। আমরা সত্যি করে ব্লাইন্ডদের কষ্ট যদি সত্যি করে ভাবি, তাহলে কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। ভারতবর্ষের অন্যান্য জায়গায় আছে, তারা কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তার সাথে তারা কিন্তু সংগঠন করেন। ধন্যবাদ, নমস্কার। আমরা এতক্ষণ ইন্দ্রনাথের বক্তব্য শুনলাম, যথেষ্ট সারগর্ভ বক্তৃতা, যদিও ব্যক্তিগত অভিজ্ঞতা সমৃদ্ধ, এবং বিতর্ক সভায় কতখানি ব্যক্তিগত অভিজ্ঞতা স্থান পেতে পারে সে ওনার ভেবে দেখবে। এবার আমরা বিপক্ষের বক্তার কাছে, সরকার, তিনি বিপক্ষের বক্তা আমাদের এখানে বক্তব্য রাখবেন এবং তিনিও একজন অতিথি বক্তা। আমি সকল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মাননীয় সভাপতি মহাশয় ও আমার বিপক্ষীয় এবং পক্ষীয় এই তার্কিক সভার সমস্ত তার্কিক বন্ধু, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রতিবন্ধীদের রাজনীতি করা উচিত নয়, অধিকার অর্জনের যে আন্দোলন, সেই আন্দোলনে রাজনীতি করা উচিত নয়। এই মতে তীব্র বিরোধিতা করে আমি কিছু কথা বলতে চাই, একটু অন্যভাবে বলবো, আপনারা একটু ভেবে দেখবেন। প্রথমত যেটা বলতে চাই, অধিকার অর্জন এর আন্দোলন, অর্থাৎ অধিকার অর্জন যখন আমরা করছি, তাহলে বুঝতে হবে যে একদল নিশ্চয়ই এই অধিকার খর্ব করছে। ফলে খর্ব যারা করছে তাদের কাছ থেকে আমাদের অধিকার অর্জন করতে হবে। তাহলে যারা অধিকার খর্ব করছে তারা নিশ্চয়ই একটা পক্ষ যারা আমাদের অধিকার দিচ্ছে না,
এবং নিশ্চয়ই তারা একটা নীতিকে আশ্রয় করে তারা এই অধিকার খর্ব করছে। এবং যারা আমরা এই অধিকার অর্জনের আন্দোলনটা করছি, আমাদেরও একটা সুনির্দিষ্ট উন্নত রুচিনীতি সম্পন্ন একটা নীতি থাকা দরকার। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো বিরোধ থাকার কথা নয়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই, আজকে রাজনীতি কথাটির উৎপত্তি কোত্থেকে হয়েছে সেটা আমাদের জানতে হবে। প্রথম আমরা বলবো যে রাজার নীতি, এই রাজার নীতি থেকে রাষ্ট্রনীতি, এইভাবে রাজনীতি কথাটা এসেছে। এখন বর্তমানে আমরা যে সংসদীয় ব্যবস্থায় বাস করছি, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় বাস করছি, এখানে হাজারো একটা দল থাকতে পারে, কিন্তু আমরা দেখব যে পক্ষ কিন্তু এখানে দুটো, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে বড়লোক। গরিব বড়লোকের যে দাবি নিশ্চয়ই সেটা এক নয়। বড়লোকের দাবি বড়লোকের স্বার্থকেই সুরক্ষিত করবে, গরিবের দাবি গরিবের স্বার্থকে সুরক্ষিত করবে। এবার আমরা একটু ভেবে দেখব যে আমরা যারা প্রতিবন্ধী আন্দোলন করছি, আন্দোলন কারা করে? আন্দোলন তো আর ধনিক শ্রেণীরা করবে না, বড়লোকরা করবে না, আন্দোলন করবে আমরা যারা গরিব আমরা আছি। আমি নিজেকে যুক্ত করে নিয়েই বলছি যে আমরা যারা গরিবের পক্ষে আছি, গরিব মানুষ, তারাই তো আমরা অধিকার অর্জনের আন্দোলনটা করব। ফলে এই যে দুটো পক্ষের কথা আমি বললাম, এর মধ্যবর্তী কোনো পক্ষ কিন্তু থাকা চলে না। আমরা তর্কের খাতিরে ধরে নিলেও এটা কিন্তু হয় না। ফলে আজকের এই যে বিতর্কের বিষয়, এই বিষয়টা নিয়ে আমার একটা আপত্তি আছে। আপত্তিটা এই জন্যই, আজকে আমরা দেখতে পাচ্ছি এই সংসদীয় ব্যবস্থায় যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা একটা নির্দিষ্ট নীতি নিয়ে, সেটা হতে পারে নোংরা নীতি, সেই নির্দিষ্ট নীতি নিয়ে তারা একটা শ্রেণীর স্বার্থকে রক্ষা করছে। আর আমরা যারা গরিব মানুষ, সেই নীতিটার পাল্টা নীতি যদি আমরা গ্রহণ করি, রাজনীতি, আমরা কিন্তু সেটাকেও ধরতে পারি। রাজনীতি একটা অস্ত্র, রাজনীতি একটা নোংরামো করার জিনিস নয়। আজকে সংসদীয় ব্যবস্থায় যে রাজনীতি হচ্ছে সেটা একটা আমরা সেই ব্যবস্থার বিরুদ্ধে একটা উন্নত সংগঠিত রুচিনীতি সম্পন্ন যে নীতির জন্ম দেবো, সেটাই হচ্ছে গরিব মানুষ, শোষিত মানুষের রাজনীতি। ফলে আজকে আমাদের ভেবে দেখতে হবে, আমরা প্রতিবন্ধীদের সমস্যার জন্য যদি শুধু আন্দোলন করি, তাহলে সমাজে কিন্তু তার কোনো আন্দোলন পড়বে না। এই সমাজ ব্যবস্থাটা কন্ট্রোল করছে কিন্তু এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা চাই বা না চাই, আমরা মানি বা না মানি, আমাদের একটা পক্ষকে বেছে নিতেই হবে। কেন বেছে নিতে হবে? যখন এই রাষ্ট্র চিকিৎসা কেড়ে নেয়, যখন এই রাষ্ট্র শিক্ষা কেড়ে নেয়, যখন এই রাষ্ট্র কৃষকের ফসলের ন্যায্য দাম দেয় না, তখন যদি আমরা সেটাকে মুখ বুজে মেনে নিই, তাহলে কাকে সমর্থন করলাম? বিপক্ষীয় বন্ধুকে কিন্তু ভাবতে হবে। আবার যদি তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করি, তাহলে কিন্তু সেটা আমরা একটা সংগঠন, আমরা কিন্তু একটা রুচিনীতির পরিচয় দিলাম, যে পরিচয় হেলেন কেলার দিয়েছিলেন। এতক্ষণ বক্তব্য এসছে যে হেলেন কেলার রাজনীতি করেননি। আজকে আমেরিকা সাম্রাজ্যবাদ যখন আজকে তারা সংসদীয় ব্যবস্থায় ভোটাধিকারের জন্য আন্দোলন প্রথম করেছিলেন কিন্তু ওই হেলেন কেলার। ফলে রুচিনীতি সম্পন্ন যে আন্দোলন, উন্নত আন্দোলন, সেটা কিন্তু হেলেন কেলারই রাস্তা দেখিয়েছেন। আমরা চারু বসুর নাম স্মরণ করি। চারু বসু কিন্তু প্রতিবন্ধীদের আন্দোলনের একটা মাইলস্টোন, কারণ স্বাধীনতা আন্দোলনের যুগে ওই একমাত্র প্রতিবন্ধী যিনি কিন্তু সমাজের রাস্তা দেখিয়েছেন। ফলে আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধীদের অধিকার অর্জনের আন্দোলন হলেও আমরা কিন্তু আকাশ থেকে আসেনি, আমরা কিন্তু এই সমাজেরই মানুষ। ফলে সমাজ আজকে যেভাবে কন্ট্রোল হচ্ছে, সমাজ যারা কন্ট্রোল করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা আমাদের জ্ঞানগর্ভ, আমাদের রুচিনীতি সম্পন্ন, উন্নত সংস্কৃতি সম্পন্ন যদি আমরা মানুষ না হই, আজকে আমরা তাহলে হোমোসেপিয়ান্স নামের যোগ্যই নই। আজকে হোমোসেপিয়ান্স আমরা কেন বলছি না? আমরা হচ্ছি একটা মানুষ, মানে বুদ্ধির সেরা মানুষ। ফলে সেই মানুষ যখন আমরা, ফলে মানুষের কাছ থেকে উন্নত জিনিস আশা করা যায়। ফলে রাজনীতি বাদ দিয়ে কিছু হয় নাকি? রাজনীতি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের দেহের নিঃশ্বাস। ফলে কোনো বন্ধু যদি বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমরা স্বপন সরকারের বক্তব্য শুনলাম। তিনি অত্যন্ত সুনিপুণভাবে নিজের বক্তব্য উপস্থাপিত করেছেন এবং অন্য বক্তাদের কাছে একটা শিক্ষণীয় নজির তুলে ধরেছেন। এজন্য তাকে ধন্যবাদ। এখন
সভার পরিচালক তারা কিছু বলবেন, তারপরে আমাকে দু চার কথা বলতে হবে, আমি সেটা বলব। আমরা এতক্ষণ অনেকগুলি অত্যন্ত মনোজ্ঞ এবং দিগন্ত উন্মোচনকারী বক্তব্য শুনেছি। বেশ কিছু বক্তব্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের বেশ কিছু বক্তব্য যেমন আমাদের আপ্লুত করেছে, তেমনি ইন্দ্রদা এবং স্বপনদার বক্তব্য আমাদের নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয়টি সম্পর্কে ভাবতে আরো সাহায্য করবে। বস্তুত সমাজে প্রতিবন্ধী অধিকার আন্দোলন এবং তার সঙ্গে রাজনীতির সম্পর্ককে ঘিরে প্রচলিত যে ভাষ্য রয়েছে, সেই ভাষ্যের মধ্যে কতখানি রাজনীতিকে নিয়ে ভয় এবং কতখানি যুক্তি রয়েছে সেইটি বুঝবার জন্যই আমাদের এই বিতর্ক সভা ছিল। আমাদের এই বিতর্ক সভার যে শিরোনাম, বিরোধীকে বলতে দাও, এই শিরোনামটির মধ্যেই আমাদের এই বিতর্ক সভার যে স্পিরিট সেটি নিহিত রয়েছে। বর্তমানে যেভাবে গণতান্ত্রিক অধিকার এবং আমাদের নাগরিক অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে, সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে আমরা বিবেকবান নাগরিক হিসেবে আমরা নীরব থাকতে পারি না, আমাদের কিছু না কিছু বলতেই হবে। এবং একটি সুস্থ নাগরিক সমাজের জন্য, তার সুস্বাস্থ্যের জন্য বিরোধী মত সহ্য করার ক্ষমতা, সহ্য করা এবং বিরোধী মত শোনার সাহস, এই দুটি অভ্যাস করা অত্যন্ত জরুরি। আজকের বিতর্ক সভার মাধ্যমে আমরা সেইটি অভ্যাস করবার চেষ্টা করলাম। এখন আমরা শুনবো আজকের বিতর্ক সভার সভাপতি অধ্যাপক তরুণ দাস তার অভিভাষণ। আমি আজকের সভায় কোনো অভিভাষণ দেব না। তরুণদা, ভিডিওটা আপনার অফ আছে। ঠিক আছে। একটু অপেক্ষা করো, আমি বলছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ তরুণদা, একটু কেটে যাচ্ছে, আপনি যদি একটু পিছিয়ে বসেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, আজকের যে আলোচনা হলো সেই আলোচনাটা প্রাথমিক পর্যায়ের আলোচনা। আমরা এরকম ভবিষ্যতে আরো সংগঠিত করব এই আশা আমি করি, এবং তখন আমরা আরো নিয়ম কানুন মেনে সুন্দর একটা বিতর্ক সভা উপহার দেব, এটাও আমার আশা। আজকে যারা ভালো বলেছেন, এটা যদি বিতর্ক প্রতিযোগিতা হতো তাহলে তাদের অনেককেই বাতিল করে দেওয়া যেত, কারণ ফাইনাল বেল পড়ে যাওয়ার পরেও অনেকে বক্তব্য চালিয়ে গেছেন, অথচ সেটা করার কথা নয়। শুধুমাত্র যে সেন্টেন্সটা তিনি বলছেন সেটুকু, সেই সেন্টেন্সটা শুধু শেষ করতে পারেন, এর বেশি নয়। তা সেটা অতিথি বক্তারাও করেছেন, আর যারা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তারাও করেছেন। ফলে এটা কিন্তু মস্ত বড় দোষ বিতর্ক সভার বিশুদ্ধতার পরিপ্রেক্ষিতে। যাক, সে কথা, এটা আমাদের শিখতে হবে, আমরা শিখছি আস্তে আস্তে। এবার আমি বিতর্ক যে বিষয়বস্তু সেটা সম্পর্কে সামান্য কিছু বলবো এবং তাতে পক্ষের এবং বিপক্ষের যুক্তি উপস্থিত করার চেষ্টাই আমি করব। তার আগে বলি, এই যে বিতর্ক, ডিবেট, এই কথাটা এলো কোত্থেকে? এই কথাটা এলো গ্রিক শব্দ ডাইলেগো কথা থেকে। ডাইলেগোর অর্থ হচ্ছে
ক্রমাগত তর্ক বিতর্ক চালিয়ে যাওয়া, এবং তার মধ্য থেকেই একদিন সত্য উদ্ভাসিত হবে এমন বিশ্বাস গ্রিক যুগে প্লেটোরও আগে যারা বিতর্ক করতেন, যে সমস্ত দার্শনিক সম্প্রদায়, তারা আশা করতেন, এবং তারা প্রকৃতই আশা করতেন। এবং যারা বিতর্ক প্রতিযোগিতা তো তখন ছিল না, যারা অংশ নিতেন তারা কিন্তু এমনটাই ভাবতেন। তা আমরা আজকে এই ধরনের একটা ডাইলেগো পরিচালনা করলাম। সেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটা সত্যের আবিষ্কার করা, সত্যে উপনীত হওয়া। সেটা আমরা কতটা হতে পেরেছি সে সম্পর্কে আমাদের যারা শুনেছেন বক্তৃতা, যারা বলেছেন, তারা সেটা ভাববেন। আমি বলতে চাই এইটুকু কথা, যে মানুষের বৈজ্ঞানিক নাম, মানুষকে যে নামে বিজ্ঞানীরা বলেন, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স, অর্থাৎ অত্যন্ত উন্নত গুরুমস্তিষ্ক সমন্বিত একটা জীব। এই হোমো সেপিয়েন্সরা এই প্রকৃতি জগতে যা কিছু উন্নত শ্রেষ্ঠ, তার স্রষ্টা। এ শুধু আজকে নয়, হাজার হাজার বছর ধরে এই হোমো সেপিয়েন্সরা মানব সভ্যতার ইতিহাসে একটা উন্নত সভ্যতা সৃষ্টি করার জন্যে যা যা প্রয়োজন তাই তাই সৃষ্টি করে এসেছে এবং এখনো করে চলেছে। এই হোমো সেপিয়েন্সরা বিতর্ক সভায় আজকে মিলিত হয়েছে, আরো হবে ভবিষ্যতে। তারা এই যে বিতর্ক, প্রতিবন্ধীরা রাজনীতি করবে কি করবে না, আসলে বিতর্কটা তো এই নিয়ে, সবার পোশাকি নাম যাই থাক না কেন, ফলে এই বিতর্কে এই যে বিষয়, এই বিষয়টার পক্ষে বিপক্ষেই আজকে বক্তব্য রাখতে আহ্বান জানিয়েছিলাম আমরা। এবং বিপক্ষে বেশি বক্তা, পক্ষে কম বক্তা, এটা কেন হলো আমি জানি না, কিন্তু দুপক্ষেই বলার অনেক কথা আছে। সত্য তার মধ্য থেকেই খুঁজে নিতে হবে। আমার কথা হচ্ছে যে এই হোমো সেপিয়েন্সদের আজকে যদি আমি বিপক্ষে বলতে চাই, অর্থাৎ সবার মতের বিপক্ষে কিনা জানি না, আমার মতের বিপক্ষে, অর্থাৎ রাজনীতি করা ঠিক নয় এইটার পক্ষে যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে যে এই হোমো সেপিয়েন্সরা রাজনীতি কেন করবে? তাদের বিজ্ঞান সাধনা করার আছে, তাদের শিল্প সাধনা করার আছে, তারা প্রযুক্তি সাধনা, কৃষি বিজ্ঞানে তারা অবদান রাখতে পারে, বলে তারা রাজনীতি কেন করবে? তারা তো করবেই না, এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। আবার যারা এই মতের বিপক্ষে, তারা বলতে পারেন হোমো সেপিয়েন্সরা রাজনীতি করবেন না তো করবে কে? সিংহ, বাঘ, এরা তো রাজনীতি করবে না। বন মানুষ, তারা রাজনীতি করবে না তো। ফলে হোমো সেপিয়েন্সরাই রাজনীতি করবে, ফলে সেই নিয়ে নানান কথা হতে পারে। আসল কথা যেটা, সেটা হচ্ছে যে রাজনীতি আমি করব কি করব না, সেইটা ভাবার আগেও এটা আমাকে ভাবতে হবে যে প্রশ্নটা কি আদৌ বিরোধাত্মক। আমি একটা উদাহরণ দেব। ভারতের জাতীয় আন্দোলনে পিসি রায়, প্রফুল্লচন্দ্র রায়, উনি ছিলেন একজন কেমিস্ট এবং ভারতের এযাবৎকাল শ্রেষ্ঠ কেমিস্ট, এযাবৎকাল যারা জন্মেছেন।
এই পিসি রায় একজন গান্ধীবাদী ছিলেন এবং একজন বিপ্লবী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিও ছিলেন। তিনি যখন উত্তরবঙ্গে বন্যা হয় তখন তিনি বন্যা ত্রাণে সেখানে গিয়েছিলেন, ত্রাণে অংশগ্রহণ করেছিলেন। আবার রাজাবাজার বিজ্ঞান কলেজে তার ল্যাবরেটরিতেই বিপ্লবীরা বোমা বানাতো এবং সেটা তিনি জানতেন এবং সেটা তিনি অংশগ্রহণ করতেন এবং তার নামে ওই বিজ্ঞানের ল্যাবরেটরিটা নামাঙ্কিত ছিল বলে ওখানে পুলিশ ঢুকতে সাহস পেত না। অথচ মোটের ওপর পিসি রায় একজন রসায়নবিদ, তার জাতীয় আন্দোলনে অবদান যথেষ্ট ইত্যাদি। আমি পিসি রায়ের সম্পর্কে আলোচনা করছি না, আমি এটা বলতে চাইছি যে একজন বিজ্ঞানী, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি তো গান্ধীবাদী এবং বিপ্লবী দুটো আদর্শেই বিশ্বাস করতেন এবং ভারতের জাতীয় আন্দোলনে তার গোপন অবদান কিছু কম নয়। এখানে যারা রাজনীতির পক্ষে বা রাজনীতির বিপক্ষে তারা তাদের যুক্তি খুঁজে নেবে। আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে আজকের ভারতবর্ষে যে রাজনীতির দেখে আমাদের ছাত্র বন্ধুরা রাজনীতি না করার কথা বলছেন, আমি তাদেরকে বলবো সেই রাজনীতি দেখে আরো বেশি বেশি করে রাজনীতিটা করা উচিত। কারণ রাজনীতি আজকে করবে কে? যারা যথেষ্ট খ্যাতিসম্পন্ন সমাজ বিরোধী, মিনিটে একজন মানুষ খুন করে, তারা রাজনীতি করবে। যারা কালোবাজারি তারা রাজনীতি করবে। যারা এই অতিমারি পরিস্থিতিতেও কোটি কোটি টাকা লাভ সঞ্চয় করছেন, সেই বড় শিল্পপতিরা, তারা রাজনীতি করবে না আমাদের মতো? তারা রাজনীতি করতেই পারে, তাদের রাজনীতি তারা করবে। আমাদের মতো প্রতিবন্ধী এবং সাধারণ মানুষ যারা, তারা কি রাজনীতি করবে না? ফলে এটাও ভেবে দেখবেন আপনারা। আরো যেটা বলার সেটা হচ্ছে আজকের রাজনীতিতে আপনি বলুন তো, এই যে আমাদের পশ্চিমবাংলার, আমি পশ্চিমবাংলারই উদাহরণ দিই কারণ সবাই আমরা পশ্চিমবাংলায় থাকি। পশ্চিমবাংলায় আজকে যে বিধানসভা নির্বাচন আমরা দেখলাম, সেই বিধানসভা নির্বাচনে কি কোনো রাজনীতি ছিল? সেই বিধানসভা নির্বাচনে প্রায় সব দল, বড় বড় দল যারা, তারা অনেক কথা বলেছেন। কথার মধ্যে গালাগালি ছিল, কথার মধ্যে হাসি ঠাট্টা ছিল, কথার মধ্যে একে অপরের গায়ে কাদা ছোড়ার মতো ব্যবস্থা ছিল, কিন্তু রাজনীতি ছিল কি? আপনারা কে কি মত ব্যক্ত করবেন জানি না, আমার মতে ছিল না। ফলে এইভাবে একটা যুক্তিকে একটু ঘুরিয়ে অন্য যুক্তি হিসেবে উপস্থাপনা করা যেতে পারে বিতর্ক সভায়। তবে বিতর্ক সভা যদি সত্যকে খুঁজতে চায়, সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেই সভায় এই যুক্তিগুলো আসা উচিত। এবং যে যে মানসিকতারই অধিকারী হন না কেন, তার সেদিক থেকে ভেবে দেখার সুযোগ আছে। আমি এইটুকুই আপাতত বললাম। আরো হয়তো যুক্তির অবতারণা করা যেতে পারে, কিন্তু আমি তো আর প্রদর্শনী বক্তৃতায় বিতর্কে অংশগ্রহণ করছি না, ফলে সে দায় আমার নেই। আমি বলবো যে এই যে ফোরাম যে উদ্যোগটা নিয়েছে, এটা সত্যি অত্যন্ত ভালো উদ্যোগ। এবং যদি ওরা একটা নিয়মিত ব্যবধানে, 2-3 মাসের ব্যবধানে এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে আমি অন্তত স্বাগত জানাবো সেই ধরনের উদ্যোগকে।
এবং এই প্রসঙ্গে আমি মনে করি যে সবসময় বিতর্ক নয়, বক্তৃতা হিসেবেও নানান বিষয় আসতে পারে। এটা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকী চলছে, গত ২২শে মে থেকে শুরু হয়েছে, সারা বছর ধরে চলবে। এছাড়া রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এদের সকলেরই শতবার্ষিকী পার হয়ে গেছে, দ্বিশতবার্ষিকীও পার হয়ে গেছে। এদের নিয়ে আলোচনা, নজরুল ইসলামের নিয়ে আলোচনা, এরকম নানান বিষয় নিয়ে আলোচনা চলতেই পারে। ফলে ফোরাম যদি এই ধরনের কোনো একটা স্থায়ী উদ্যোগ নেয় যে মাসের দ্বিতীয় রবিবারে কি প্রথম রবিবারে এই ধরনের একটা উদ্যোগ নিয়ে এই ধরনের একটা আয়োজন করবে, সবসময় তাদের বক্তৃতা বা বিতর্ক আয়োজন করতে হবে তা নয়। তারা গান বাজনা করতে পারে, বিভিন্ন পাঠ, সাহিত্য পাঠ সংগঠিত করতে পারে। এই ধরনের নানান বিষয় নিয়ে ফোরাম আলোচনা করতেই পারে, এবং যাতে করে আমি সেই আবেদন রাখবো আমার ছাত্র বন্ধুদের প্রতি যারা এই ফোরামের সদস্য, এবং আমি নিজে আজকে এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। এতক্ষণ আমরা আমাদের আজকের বিতর্ক সভার সভাপতি তরুণদার বক্তব্য শুনলাম। এবারে তরুণদা আমাদের শেষে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমরা প্রাণিত বোধ করছি তরুণদার বক্তব্য থেকে। যাই হোক, আমরা একেবারে বিতর্ক সভার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের ফোরামের সদস্য এবং আজকের বিতর্ক সভার অন্যতম আহ্বায়ক শুভঙ্কর ভূঁইয়া, ওকে অনুরোধ করছি প্রথা মাফিক কৃতজ্ঞতা জ্ঞাপন বা ধন্যবাদ জ্ঞাপন দেওয়ার জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংহ দত্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপক তরুণ দাস মহাশয়কে, যিনি আমাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এই বিতর্ক সভাটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্দ্রনাথ ব্যানার্জি, অর্থাৎ আমাদের ইন্দ্রদা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি ইতিহাস বিভাগের শিক্ষক, এবং স্বপন সরকার মহাশয়, যিনি এখন কৃষ্ণনগর হেলেন কেলার সৃষ্টি বিদ্যালয়ের শিক্ষক। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের, যারা আমাদের এই বিতর্ক সভায় অংশগ্রহণ করে তারা তাদের বক্তৃতা দিয়েছে। এবং আমি ধন্যবাদ জানাবো সবশেষে বিপিএ কে, যারা তাদের এই জুম অ্যাপসটি এর মাধ্যমে আমাদেরকে প্রোগ্রামটা করতে সাহায্য করেছে। এবং সবশেষে আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, যারা আমাদের এই সভায় অংশগ্রহণ করেছেন এবং তারা শুনছেন, এবং তারা এই শোনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার এই বক্তৃতা শেষ করছি। শুভঙ্কর যাদের নাম বললো না তাদের কথা একটু বলে দিই। আমাদের এই বিতর্ক সভা আয়োজনের ক্ষেত্রে আমাদের ফোরামের 3 জন সদস্য, বিবেক, সুমন এবং শুভঙ্কর, এরা 3 জন অত্যন্ত পরিশ্রম করেছে এবং ওদের পরিশ্রমের ফলেই এই বিতর্ক সভাটা সার্থকভাবে করা গেছে।
আমাদের এই বিতর্ক সভায় সময় রক্ষা করে এবং কারিগরি সহায়তা করে সাহায্য করেছে যিশু এবং উত্তম। আমি ওদের সবাইকে ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, আমরা হেলেন কেলার্স মান্থে এটি দ্বিতীয় সপ্তাহে এই বিতর্ক সভার আয়োজন করলাম। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী 20শে জুন আমরা একটি আলোচনা চক্রের আয়োজন করেছি, যেখানে মূলত প্রতিবন্ধীদের কর্মসংস্থান, প্রত্যাশা এবং যে সমস্যাগুলো রয়েছে, বাস্তবতা, এই বিষয়ে আমরা একটি আলোচনা চক্রের আয়োজন করেছি। আমাদের আলোচক থাকবেন প্রতিবন্ধী অধিকার আন্দোলনের একজন বরিষ্ঠ কর্মী শম্পা সেনগুপ্ত, সম্পাদি, আমরা তাকে এখানে অনেকেই চিনি, এবং সৈকত কর, সৈকত দাকেও আমরা এখানে অনেকেই চিনি। আপনাদের আমি ফোরামের পক্ষ থেকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী 20 তারিখের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবার জন্য। আর সবশেষে আমি বলবো যে আমাদের এই বিতর্ক সভাটি নিশ্চয়ই আগামী দিনের আমাদের যে কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। আর আজকের এই বিতর্ক সভায় আপনারা যারা স্ক্রিনের ওপার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের বিতর্ক সভা সভাপতির অনুমতিক্রমে আজকে শেষ হবে। সবাইকে ধন্যবাদ।